সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বুকের পাঁজরের কবিতার আজকের অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় কথাসাহিত্যিক জাকির তালুকদার। জাকির ভাই, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন? ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের দুইজনের পোশাক দেখে মনে হবে যে বোধহয় আমি বেশি শীতের দেশে, যদিও আপনি শীতের দেশে আছেন, কিন্তু সেখানে যে পরিমাণ প্রোটেকশনটা আছে, ব্যবস্থাপনাটা আছে, আমাদের এখানে তো নেই। নেই বলেই আমাদের বেশি, আমি আজকে নাটোরে আছি, উত্তরবঙ্গে একটু ঠান্ডা বেশি পড়ে, শীত বেশি পড়ে। আজকে 7-এর আশপাশে তাপমাত্রা। তো আমাদের সেই কারণে অনেক বেশি কাপড় পরতে হয়। আপনাদের সেন্ট্রাল হিটিং সিস্টেম যেভাবে আপনাদেরকে ফ্রিলি মুভ করার সুযোগ দেয়, আমাদের ঘরের ভিতরে সেভাবে সুযোগ নেই, যদিও আমরা এসিতে 25 চালিয়ে কাজ করি অনেক সময়। তো এখন স্বাভাবিক ভাবেই আছি এবং ভালো লাগছে যে আপনাকে আগেও আমি একাধিকবার থাকতে চেয়েও থাকতে পারিনি, আজকে থাকতে উপস্থিত হতে পেরেছি, এই জন্য ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ। জাকির ভাই, একটু ভলিউমটা কি একটু বাড়ানো যায় কোনোভাবে? আপনাকে একটু আমরা কম শুনছি, সেই দিক থেকে যদি একটু আচ্ছা, বা একটু কাছে যদি নেওয়া যেত। হ্যাঁ হ্যাঁ, নিচ্ছি আমি আচ্ছা, ভলিউমটা এইবার দেখেন তো এবার কি অবস্থা। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। এবার শোনা যায়। জি জি জি, ধন্যবাদ ধন্যবাদ জাকির ভাই, ধন্যবাদ। বাংলাদেশের করোনার কি অবস্থা এই মুহূর্তে? জাকির ভাই, আমি জানতে চাচ্ছি বাংলাদেশের করোনার কি অবস্থা এই মুহূর্তে? বাংলাদেশের করোনার কি অবস্থা, আমরা যদি সরকারি ভাষ্যটা খেয়াল করি তাহলে দেখছি যে বাংলাদেশে করোনার আক্রান্তের হার এবং মৃত্যুর হার জনসংখ্যার অনুপাতে অনেক কম। তো বাংলাদেশের সরকারি তথ্য এবং উপাত্তকে আমাদের দেশে এবং বিদেশের মানুষ যে খুব যে আমল দেয় তা নয়। যা পরিসংখ্যানে যা এসেছে তার চাইতে অনেক বেশি আসলে আক্রান্ত এবং হয়তো বা মৃত। কেননা এখানে সার্ভেলেন্স বলতে কোনো জিনিস নেই, কন্ট্যাক্ট ট্রেসিং নামে কোনো জিনিস নেই। একটা রুগী সে করোনা শনাক্ত হওয়ার পরে তার সঙ্গে সংশ্লিষ্ট যারা সংস্পর্শে যারা এসেছিল তাদেরকে ওই প্রথম একটা মাস কন্ট্যাক্ট ট্রেসিং করার চেষ্টা করা হয়েছিল। তারপরে মার্চ মাসের পর থেকে এই এখন আরেকটা মাস চলে আসছে, এখনো পর্যন্ত কোনো কন্ট্যাক্ট ট্রেসিং এর কোনো খবর আমরা পাইনি। যে যার মতো যাচ্ছে। সারা পৃথিবীতে বোধ হয় করোনা টেস্ট বিনা পয়সায় হয়, বাংলাদেশের সরকারি ল্যাবেও সেটির জন্য পয়সা নেওয়া হয়, অনেকেই সেই কারণে যায় না, বেসরকারি ল্যাবে তো টাকা নেওয়া হয়। আর সেই সঙ্গে আমি বলছি যে তবে বাস্তবতা হচ্ছে যে মানুষ যেহেতু বাঁচার জন্য যুদ্ধ করে, এদেশের মানুষকে প্রতিদিনই বাঁচার জন্য যুদ্ধ করতে হয়, তাই মানুষ করোনা বা ভয়ভীতি উপেক্ষা করেই তারা কাজ করছে। সব জায়গায় ভিড় দেখা যাচ্ছে, রাস্তায়, বাজারে, দোকানে, গাড়িতে, সব জায়গায় ভিড় দেখা যাচ্ছে। মানুষ একত্রিত হচ্ছে, নিজেকে বাঁচানোর জন্য মানুষ কাজ করতে যাচ্ছে। তো যেমন পরিসংখ্যান দেখেও আমরা নিশ্চিত হতে পারবো না, নিশ্চিত বলতে পারবো না যে বাংলাদেশের করোনার পরিস্থিতি এটাই। আবার এই বাইরের জনসমাগম দেখে বা মানুষের কাজ দেখে আমরা বলতে পারবো না যে করোনা আসলে কোনো সেভাবে ছবল মারেনি। আমরা জানি না, সংক্ষেপে যদি বলা হয় এই অবস্থা, আমরা আসলে জানি না যে করোনার কি পরিস্থিতি বাংলাদেশে। ধন্যবাদ জাকির ভাই। আমরা জানি যে আপনি পেশায় একজন ডাক্তার, তাই মানে আপনার মুখ থেকে শুনতে চাই, সাধারণ মানুষজন যদি করোনা থেকে বাঁচতে চায় তাহলে কি কি অনুসরণ করা উচিত? আমরা যেহেতু আপনাকে পেয়েছি, তাই আমরা একটু বিনা পয়সায় আপনার কাছ থেকে চিকিৎসাও নিয়ে নিই। মানুষের কি করা উচিত?
যেটি হচ্ছে যে করোনা শুরু হওয়ার সময় প্রায় পৃথিবীর কোনো ডাক্তার বা কোনো বিশেষজ্ঞই তারা কেউ জানতেন না যে করোনা পরিস্থিতি কি করা উচিত। এখন অনেকদিন পার হয়ে গেছে, অনেক রোগীর চিকিৎসা আমরা করেছি, অনেক রোগীকে সুস্থ করেছি, কেউ মারাও গেছেন। আমি শেষ পর্যন্ত এই উপসংহারে এসেছি, যেহেতু যে ভ্যাকসিন যেগুলো আসছে সেগুলো ভ্যাকসিন খুব কার্যকরী নয়, এবং আপনি জানেন যে আরএনএ ভাইরাসের এগেনস্টে কোনো ভ্যাকসিনই এ পর্যন্ত কার্যকর হয় না। সর্দি থেকে শুরু করে সার্স বা মার্স ভাইরাস, এগুলোর বিরুদ্ধে কোনো কার্যকর ভ্যাকসিন পৃথিবীতে এখনো আসেনি। করোনাও সেরকম একটি কোভিড-19 সেরকম একটি আরএনএ ভাইরাস। তাই সঙ্গত কারণেই আমরা আশা করতে পারি না যে আমরা খুব কার্যকর ভ্যাকসিন পাবো। তো যে ভ্যাকসিনটা এসছে তা ৪ থেকে ৫ মাস তার মেয়াদ থাকে। আমাদেরকে প্রোটেকশন দিতে পারে। তো আমার কাছে বলছি যে করোনা থেকে বাঁচার সহজ সহজ বলতে অভ্যাসে পরিণত করে নিয়েছি আমরা এটিকে। একটি হচ্ছে যে সবসময় মাস্ক ব্যবহার করা বাইরে গেলেই, অন্য লোকের সামনে গেলে। দ্বিতীয় হচ্ছে যে স্যানিটাইজারটা হাতে রাখা। আর তৃতীয় হলো প্রতিটি সুযোগেই ২০ সেকেন্ড করে হাত ধোয়া। আমি যেমন রুগীদেরকে মাস্ক ছাড়া আমার চেম্বারে আসতে নিষেধ করি, ঢুকতে দেই না। প্রতি রুগী দেখার পরে হাত স্যানিটাইজ করি, স্পর্শ করার পরে হাত স্যানিটাইজ করি, এবং তারপরে ৩ জন রুগী দেখার পরে তারপরে আবার গিয়ে হাত দিয়ে আসি। এই হলো আমার প্রোটেকশন ব্যবস্থা। এই ৩ টে জিনিস থাকলে, আর যদি খাদ্যের ক্ষেত্রে যেগুলো বলা হচ্ছে যে রোগ প্রতিরোধ করে বা শরীরে ইমিউনিটি বাড়ায় যে সমস্ত খাদ্য, ওষুধের আমরা আলাদা করে বলি না। আমরা বলি যে দুধ, ডিম, মাংস, প্রোটিন জাতীয় খাদ্য এগুলো খাবেন, সবজি খাবেন, এই বলি। ডিম অন্য সময়ে আমরা যারা একটা খাই, এখন আমরা বলি যে কমপক্ষে ২ টো খাই। এই হলো করোনা নিয়ে আমার অভিজ্ঞতা। ধন্যবাদ জাকির ভাই, অনেক ধন্যবাদ। আশা করি আমাদের দর্শকদের আপনার উপদেশ কাজে লাগবে। এইবার আমরা ঢুকে পড়বো আমাদের মূল অনুষ্ঠানে, সেটি হচ্ছে আমাদের সাহিত্যের আলোচনা। কারণ আপনি পেশায় একজন ডাক্তার হলেও আপনি সাহিত্যিক হিসেবেই নিজেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তো সেই জায়গাটাতে আমরা এখন ঢুকবো। আমরা শুনতে চাই আপনার আপনার বেড়ে ওঠার কথা, আপনার কৈশোরের কথা। কারণ আমরা শুধু আপনার পড়াই গল্পের বইগুলোই পড়েছি, সাহিত্য কর্মগুলো আমরা জেনেছি, কিন্তু আপনার মুখ থেকে সেইভাবে গল্প কখনো শোনা হয়নি। সেই অর্থে আমরা আপনাকে অনুরোধ করব, আমাদেরকে যদি আপনি একটু বলতেন যে আপনি আহ কোথায় জন্মগ্রহণ করলেন, কোথায় বেড়ে উঠলেন, তারপর সেখান থেকে আস্তে আস্তে লেখালেখির দিকে যাওয়া। আচ্ছা, আমি এই শুরুতে প্রসঙ্গ বলি যে বলছেন যে ডাক্তার, তো আপনি জানেন যে বাংলাদেশে আমার মনে হয় যে পশ্চিমবঙ্গেও বটে, অল্প দু একজন ব্যতিক্রম বাদ দিয়ে শুধু লেখালেখি করে আসলে কেউ চলতে পারে না। যে সম্মানী বা যে টাকাটা উপার্জন হয় শুধু লেখা থেকে, বিশেষ করে যারা সিরিয়াস ধাঁচের লেখালেখি করেন, আমরা যারা করি, তাদের এটা আশা করা সঙ্গত হয় না যে আমরা লেখার টাকা থেকে আমাদের ইয়েটা পাবো, আমাদের সমস্ত খরচগুলো চালাতে পারবো বা আমাদের দিন যাপন করতে পারবো। তো যেহেতু দিন যাপন আমরা করতে পারি না, অর্থাৎ বাংলাদেশের সকল লেখক, সকল কবি যারা আছেন, এমনকি যারা নাট্যকর্মী বা অন্য কিছু করেন জনপ্রিয় মিডিয়াতেও, তাদেরও একটা পেশা থাকে। তো সেই হিসেবে ডাক্তারি পাশ করেছি, লেখাপড়া করেছি, সেটি আমার একটা পেশা, এবং এই পেশা আমাকে সাহায্য করে। আমি খুব বেশি সময় পেশাতে ব্যস্ত না থেকেও, আপনি জানেন যে চাকরি আমি ছেড়ে দিয়েছি অনেক আগে। সে কারণে শুধু প্র্যাকটিস, একবেলা প্র্যাকটিস করি বা ২ বেলা প্র্যাকটিস করি কখনো কখনো। তো আমি অল্প সময় ব্যয় করে আমি আমার আর্নিংসটা, যে খরচটা, এটা উঠে আসে। তো কবে এটি হয়েছে আমি জানি না, যে আমি এটি জানি, বুঝতে শিখেছি প্রায় যৌবনের শুরুতেই, যে আমার জন্ম হয়েছে লেখার জন্য। তো আমার জন্ম নাটোরে। আপনারা জানেন যে বাংলাদেশের উত্তরবঙ্গের একটা জেলা শহর, ছোট জেলা শহর নাটোরে। সেই নাটোরেই জন্ম, এবং নাটোরেই আমি এসএসসি এবং এইচএসসি পর্যন্ত আমার অবস্থান। স্কুল জীবন, তারপরে কলেজ জীবন, সেটি নাটোরেই কেটেছে।
তারপরে ওই যে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে মেডিকেল কলেজের সুযোগ পাওয়া, রাজশাহী মেডিকেল কলেজে পড়াশোনা, পরবর্তীতে যখন পোস্ট গ্রাজুয়েশন করেছি হেলথ ইকোনমিক্সে, সেটি ঢাকাতে, আর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চাকরি করেছি। তো এই গেল হলো আমাদের প্রাথমিক তথ্য। যে ব্যাপারটা হচ্ছে যে আমি কিভাবে লেখক হয়ে উঠলাম, এই কথাটা সুস্পষ্টভাবে আসলে কোনো লেখক বলতে পারেন। তবে একটা পরিবেশ ছিল আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে পরিবেশ ছিল যে বাড়িতে একটা খুব সমৃদ্ধ না হলেও লাইব্রেরি, অনেক সেই সময়কার আপনি জানেন যে নাটোরের যে মহারাজা জগদীন্দ্রনাথ রায় ছিলেন, তিনি একজন কবিও ছিলেন, রবীন্দ্র বলয়ভুক্ত একজন মানুষ ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে পঞ্চভূতের এক ভূত বলে ডাকতেন। জগদীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদিত একটি পত্রিকা ছিল মানসী ও মর্মবান, মাসিক পত্রিকা। আপনি শুনে অবাক হবেন যে সেই সময়ে অর্থাৎ 1930 সালের আগে মাসিক মানসী ও মর্মবাণীর গ্রাহক সংখ্যা ছিল 7,000। মানে এখনকার তুলনায় তখনকার বাঙালি পাঠক সমাজ যারাই লেখাপড়া জানতেন তারা যে এটা করতেন, পড়তেন। কারণ আপনি 1946 সালেও মাসিক সওগাতের গ্রাহক সংখ্যা ছিল 18,000। চিন্তা করা যায়। আচ্ছা, আর সেই সময়ের সবচাইতে যে পত্রিকাটি বিখ্যাত ছিল, যেটি না থাকলে রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথ হিসেবে পরিচিত করানো বাংলা ভাষায় কঠিন হয়ে যেত, প্রবাসী পত্রিকা রামানন্দ চট্টোপাধ্যায়, মাসিক প্রবাসী। তাদের সার্কুলেশন ছিল প্রতি মাসে 30,000-এর বেশি প্রতি। তো বাঙালি সেই সময় পড়াশোনা করতেন। আমাদের বাড়িতে এই মানসী ও মর্মবাণীর আমি বাঁধানো সেট পেয়েছিলাম কয়েক বছরে। পেয়েছিলাম সওগাত পত্রিকার বেশ কিছু সংখ্যা, পেয়েছিলাম বেশ কিছু নাটকের, আব্বা নাটক করতেন, মঞ্চ নাটক করতেন, নাটকের অনেকগুলো বই পেয়েছিলাম। আব্বার নাটক, অভিনীত নাটক আমি ছোটবেলায় দেখেছি। তো এগুলো ছিল। আর যখন আরো ছোট ছিলাম তখন তো আমার মানে দাদি উম্মে সাবিরুন নেসা, আমার দাদি, তিনি অসাধারণ ব্যক্তিত্বময়ী একজন মহিলা ছিলেন। তার কাছ থেকে তিনি খুবই ধর্মপরায়ণ মানুষ ছিলেন। একেবারে যাকে বলা হয় যে সত্যিকারের ইসলামী জীবন যাপন করার যে ব্যাপারটি সেটি তিনি করতেন। কিন্তু একই সঙ্গে তার কাছ থেকে যেমন আমি রাত্রে আমার ছোট বোন মহুয়া তার জন্ম হওয়ার পরে মায়ের কাছ থেকে আমি দূর হয়ে গেলাম, মায়ের বিছানা থেকে দূর হয়ে আমাকে পাঠানো হলো দাদির কাছে, এবং দাদি আমাকে রাত্রে গল্প শোনাতে শোনাতে আমি দাদির কাছে রামায়ণের গল্প শুনেছি। কাহিনী প্রায় মুখে মুখে গোটা রামায়ণই দাদি আমাকে প্রায় শুনিয়েছেন, মহাভারত শুনিয়েছেন। আবার সকালবেলা তিনি আমাকে আরবি পড়ানো শিখিয়েছেন। গোটা মহল্লার সকল বাচ্চাদেরই তিনি আরবি পড়ানো শেখাতেন, এবং সবই বিনা পয়সায়। আমি যখন স্কুলে ক্লাস 2-তে পড়ি তখন আমার কোরআন শরীফ প্রথম খতম হয়ে গেছে, প্রথম করে খতম। এগুলো সবই দাদির নেতৃত্বে, বা দাদির অভিভাবক। তো আসলে ওইটা তো কোনো কিছু না বুঝে আরবি ভাষা মানে আরবি ভাষা পড়তে জানা, অক্ষরগুলো চেনা এবং পড়তে জানা, এটি তেমন ইয়ে না, কিন্তু এটা বাংলাদেশের বাঙালি মুসলমান পরিবারের একটা ঐতিহ্য ছিল সেই সময়। কোরআন শরীফ খতম হয়ে গেছে। পরবর্তীতে স্কুলে 8-9-এ আমাদের 8-9-10-এ বা আমাদের যে আরবি সাবজেক্টে ছিল বা ইসলাম ধর্ম শিক্ষা সাবজেক্টে ছিল, সেখানে আমি প্রচুর নম্বর পেতাম। হাদিস টাদিস আরবিতে লিখতে পারতাম, বেশ কিছু মানে ছিল। তো এই জিনিসগুলো গেছে আর কি, সব মিলিয়ে তৈরি হয়েছে। আর পরিবেশটা খুব উদার ছিল। মানে এখন যত ঘিঞ্জি হয়ে গেছে, তখন আমরা তো আসলে আমাদের হাতে তো দামি কোনো খেলনা ছিল না, কিন্তু যা ছিল, যেমন গাছের ডালে ছুটছি, সেটা খরচ লাগে না। তারপরে গাছের ডালে উঠছি, দোল খাচ্ছি তো খাচ্ছি, তার কোনো খরচ লাগে না। পুকুরে ঝাঁপ দিচ্ছি, যে আনন্দে আমরা সাঁতরাচ্ছি, তার কোনো খরচ লাগে না। ফুটবল আমরা পাচ্ছি না, কিন্তু দেখা যাচ্ছে যে লেবু দিয়ে, বাতাবি লেবু দিয়ে বা কাগজ পেঁচিয়ে সেটিকে সুতলি দিয়ে পেঁচিয়ে সেটিকে দিয়ে আমরা ফুটবল খেলছি। তো এইগুলো মানে
খুবই উপযুক্ত পরিবেশ ছিল। আর প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সখ্য ছিল মহল্লা। আমরা উম আসলে জানতাম না যে কে ধনী ঘরের সন্তান, কে গরিব ঘরের সন্তান। এটা ভাবার সুযোগও ছিল না। একসাথে খেলছি, এটাই ছিল ব্যাপার। তো এখন আনুষ্ঠানিকভাবে যাওয়ার যে ব্যাপারটা, যে সেই সময়ে উম উম আমাদের শহর তো বটেই, আপনার বাংলাদেশের আপনার ছোটকালের অভিজ্ঞতার কথাটা আমি জানি না। আমাদের শহরে অন্তত ২-৩ টা ইয়ে ছিল, প্রতিষ্ঠান ছিল শিশু কিশোর, উম যেমন চাঁদের হাট, খেলাঘর। তো উম চাঁদের হাটের একটা সাপ্তাহিক সাহিত্য সভা হতো। আমি যখন স্কুলের শেষের দিকে, তখন আমার একজন বন্ধু আমাকে নিয়ে যায় সেই সাহিত্য সভা। সেখানে কয়েকজন আমি দেখলাম যে মানুষগুলোকে আমি চিনি, যে তরুণ যুবকরা, তাদেরকে আমি চিনি। কিন্তু তারা যে লেখেন এবং সেখানে তারা পাঠ করছেন, তারা নিজেদের লেখা নিয়ে আলোচনা করছেন, এই ব্যাপারটা আমার কাছে একটা মানে অভূতপূর্ব উম আনন্দময় অভিজ্ঞতা বলে মনে হলো, এবং আমার তখন ইচ্ছে হলো যে আমি অংশ নেব। তো ছড়া লিখলাম, প্রথমে ছড়া লিখতাম। প্রায় পুরো ছাত্র জীবনই আর কি ছড়াই লিখেছি, কবিতা মাঝে মাঝে, অল্প কিছু গদ্যের অভ্যাস করেছি। তবে যা হয়েছে সেটি হলো যে আপনি এমবিবিএস পড়া পর্যন্ত আমি আসলে বাম রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলাম, তাই ব্যাপক পড়াশোনা এবং পাঠচক্র হয়েছে। তো সেই প্রস্তুতিটা শুধু সাহিত্যের পাঠচক্র, রাজনীতির পাঠচক্র, মার্ক্সবাদী পাঠচক্র, এই সবগুলো যেভাবে অংশ নিয়েছি, সেটি আসলে একটু পরবর্তীতে আমাকে, আমি যখন সিদ্ধান্ত নেই যে আমি কথা সাহিত্যেই কাজ করব, এই আমার এই আগের প্রস্তুতিগুলো আমাকে ব্যাপক সহায়তা করেছে। আচ্ছা, আচ্ছা। যাক, অনেক ধন্যবাদ জাকির ভাই আমাদেরকে সুন্দর করে গুছিয়ে বলার জন্য যে আপনি কিভাবে এই সাহিত্যের রাজ্যে এম এলেন। তো এই বর্তমান সময়কে বর্তমানে কি লিখছেন? কারণ আমরা দেখেছি যে পৃথিবীতে যখন এই ধরনের মহামারী বা দুর্যোগ এসেছে, তখন বিভিন্ন সাহিত্যিক, বিভিন্ন কবি তারা কিছু না কিছু লেখার চেষ্টা করেছে এই মহামারীকে বা দুর্যোগকে আ ধরে রাখার জন্য। যেমন আমরা বলতে পারি মার্কেজের 'লাভ ইন দ্য টাইম অফ কলেরা' অথবা 'কামুর প্লেগ'। তো হুম। আপনি কি এই সময়টাকে ধরে রাখার জন্য কোনো কিছু লিখছেন কিনা? আসলে যদি বলেন যে আমি এই সময়টাকে ধরার জন্য, আমি আসলে যখন আমার বয়স যখন ৩১ বছর হতে হচ্ছে, আমি সেই সময় সিদ্ধান্ত নিয়েছিলাম যে কথা সাহিত্যে কাজ করব, এবং পরবর্তী ২০ বছর আমি প্রতিদিন ৮ ঘন্টা ব্যয় করেছি, 8 আওয়ার্স এভরিডে, মানে সেই সংক্রান্ত লেখা এবং পড়াতে। তো ২৫-এ ডাক্তার, ডাক্তার হওয়া, আর তারপরে এই ৬ বছর একনিষ্ঠ পাঠ এবং চিন্তা, সেই সঙ্গে লেখার অনুশীলন। তো তখন থেকেই আমি সবসময়ই লেখালেখির মধ্যে থাকি, মানে কোনো বিশেষ সময় বা বিশেষ উপলক্ষে থাকি না। এখন যে ব্যাপারটি আপনি আমাকে বললেন যে করোনার সময় থেকে নিয়ে, আপনি খেয়াল করবেন যে লেখাটা মহামারীর পরে হয়েছে। মহামারী যখন কেটে গেছে, মহামারীতে সেই লেখকরা তাদের মধ্যে দিয়ে গেছেন, নোট রেখেছেন, অনুভূতিগুলাকে হয়তো নোট করে রেখেছেন। আমিও সেভাবেই সেগুলো নোট করি, অনুভূতিগুলো নোট করি। আমার দেশের মানুষের রেসপন্স নোট করি, সরকারের রেসপন্স নোট করি, বৈশ্বিক পরিস্থিতি নোট করি। এইগুলো আমি করি। নিশ্চয়ই এখান থেকে উপন্যাস বেরিয়ে আসবে। হয়তো সেটা ১ বছর ২ বছর দেরি হবে। তবে এই মুহূর্তে আমি তা নিয়ে উপন্যাস লিখতে বসিনি। যাক, আমরা সেই আশায় উম অপেক্ষায় রইলাম যে আপনি আপনার হাত দিয়ে বরাবরের মতোই অসাধারণ একটি উপাখ্যান বের হয়ে আসবে। আমাদের এই আ জীবনের একটি অধ্যায় আমরা বলবো, কালো অধ্যায়, যে আমরা সারা পৃথিবীতে এই ধরনের একটি হ্যাঁ, সময়ের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। এবং হ্যাঁ। আ আমাদের অনাগত প্রজন্ম অবশ্যই আপনার সেই উপন্যাস থেকে বা সেই লেখা থেকে জানতে পারবে আমাদের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে। আ আপনি আপনি প্রচুর ছোট গল্প লিখেছেন এবং আমার সৌভাগ্য হয়েছে সেই গল্পগুলো মোটামুটি সবই পড়ার। আপনার ১ম খণ্ড এবং ২য় খণ্ড আমি
পড়েছি আপনি প্রচুর ছোট গল্প লিখেছেন। সেই গল্পগুলোকে অনেক সমালোচক আ নিম্নবিত্ত মানুষের জীবনের আখ্যান বলে আপনাকে একটা ফ্রেমে বাঁধতে চেয়েছে। বলেছেন যে আপনি গরিবের লেখক। আপনি যদিও আপনার রক্তমাখা চাঁদের আলো বইয়ে এর উত্তর দিয়েছেন। কিন্তু আজকে সরাসরি আ আ আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে আপনি আপনার সম্বন্ধে যে এই মন্তব্যগুলো আম বাস্তবতা তো আপনি জানেন যে একজন লেখক সেই বিষয় নিয়েই লিখবেন বা সেই জনগোষ্ঠীকে নিয়েই লিখবেন যে জনগোষ্ঠীকে তিনি সবচেয়ে ভালো জানেন, তাই না? জি, এটাই হলো বাস্তবতা। তো এখন আমি যে পরিবেশে বেড়ে উঠেছি, যে মানুষগুলোকে সবচেয়ে কাছ থেকে দেখি, যে জনগোষ্ঠীর আশা, আকাঙ্ক্ষা, হতাশা, জীবন বেদনা, বেঁচে থাকার যে স্ট্রাগল বা যুদ্ধটা, এটি তো আমি সবসময় মানে ভালো করে দেখতে পাই, দেখেছি। তো উম এই নিম্নবিত্তের লেখক বা এই ট্যাগ গুলোকে আমি মনে করি না যে কোনো দরকারি কোনো ট্যাগ। বা যেমন জসীমউদ্দিন ট্যাগ দেওয়ার অভ্যাসটা আমাদের মানে এই দেশে এসছে হলো অনেক আগে থেকে। অনেক আগে থেকে সেটি ইংরেজদের অনুকরণে। ইংরেজদের অনুকরণে প্রথমত ইংরেজদের মানে বঙ্কিমচন্দ্রকে যেমন বাংলার স্যার ওয়াল্টার স্কট বলতেন বাঙালিরা। আহ, রবীন্দ্রনাথকে বলতেন বাংলার শেলি। তো এই সমস্ত যেন ইংরেজির সঙ্গে না মিলালে, ট্যাগ না দিলে তাদের যেন শান্তি খায় না বা উপযুক্ত সম্মান দেওয়া হয় না, এরকম একটা ব্যাপার ছিল। পরবর্তীতে এইটাই থাকতে থাকতে মানে কাউকে একদিকে নিয়ে যাওয়ার জন্য যে সমস্যাটা হয়, যে সমস্যাটা কি হচ্ছে যে আপনি যখন দেখছেন জসীমউদ্দিনকে পল্লী কবি নাম দিয়ে একপাশে সরিয়ে দেওয়া হলো। হুম অথচ তিনি বাংলা কবিতার সবকিছু মিলিয়েই একজন অসাধারণ কবি, তাই না? তো সেই জায়গাতে আমাদের যে ভ্রান্ত যে চিন্তা এবং ধারণাটা, আপনি যদি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখাগুলো ভালো করে খেয়াল করেন, অল্প কয়েকটি বই ছাড়া বাদ বাকি সময় মানিক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন কলকাতা নিবাসী মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের মানে জীবনকে তুলে এনেছেন লেখা। জি, জি। তো একটা মহানগর যখন জেগে ওঠে সেই সময় যে জিনিসটা একজন গুরুত্বপূর্ণ লেখক সেটি তুলতে পারেন। আবার আরেকদিকে যখন তারাশঙ্করকে দেখবেন, তারাশঙ্কর কিন্তু রাঢ়বঙ্গ নিয়েই থেকেছেন। এই সতীনাথ ভাদুরীর গায়ে উনি যেহেতু বিহারে বসে লিখতেন, বিহারে অবস্থান করতেন, সতীনাথ ভাদুরীকে আঞ্চলিক ট্যাগ দিয়ে তখন দেওয়া হয়েছিল সতীনাথ ভাদুরী, যিনি জাগরি বা ধরাই তরিত মানুষের মতো অসাধারণ লেখা লিখেন। তো এই উত্তরটা ওই ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব খুব ভালোভাবে দিয়েছিলেন, যে আঞ্চলিক, সকল সাহিত্যই আঞ্চলিক, সকল লেখাই আঞ্চলিক। সেটি মানে লন্ডনে বসে লেখা হোক, সেটি লাতিন আমেরিকায় বসে লেখা হোক, আফ্রিকায় লেখা হোক, বাংলাদেশে লেখা হোক। তো উনি উত্তরটা এইভাবে দিয়েছিলেন যে গাছের গোড়ায় জল ঢালা মানেই হচ্ছে সমস্ত গাছে জল ঢালা। সুন্দর। তো যে জনগোষ্ঠীটাকে আমি চিনি সবচেয়ে ভালো, সেই জনগোষ্ঠীটাকে নিয়ে আমি যদি আমার সাহিত্য উপস্থাপন করি, এটা আমার সাহিত্যকে সমৃদ্ধ যদি করার মতো লেখা হয় তাহলে সমৃদ্ধ করবে। আর যদি ফালতু লেখা হয় তাহলে আমি যা নিয়েই লিখি না কেন ওটা কোনো কাজে আসবে না। ধন্যবাদ। জাকির ভাই এইখানে আমি একটি কথা বলতে চাই। আমি যখন আপনার ছোট গল্পর সমগ্র পড়ছিলাম তখন ওইখানে একটা গল্প ছিল। যে এক ভদ্রলোক সে হচ্ছে খুব ধার্মিক। সে খুব ধার্মিক এবং সে হচ্ছে একটা মাজারে গিয়ে সে হুম, মাজার পরিষ্কার-টরিষ্কার করে আসার পরে হুম, বউয়ের সাথে মনে হয় ঝগড়া হতে কি কারণে যেন হুম, কোরআন শরীফে সে ইচ্ছাকৃতভাবে মানে পা দেয় না। কিন্তু কোনো একটা কারণে তাকে সেই দোষে করে বিচার করা হয়। তো তখন আমি এটাকে জাস্ট পড়ছিলাম। কিন্তু বাংলাদেশে যখন কিছুদিন আগে একটা ঘটনা ঘটলো হুম, যে মসজিদে আপনার কোরআন হ্যাঁ, শরীফে পা দেওয়ার করে একটা হুম, হুম, মানুষকে যখন পুড়িয়ে ফেললো, তখন না ওই জিনিসটা আমার মাথার ভিতরে ক্লিক করলো যে জাকির ভাই এত আগে হুম, এত আগে কি করে এই বিষয়টাকে ভেতরে উপলব্ধি করলেন? আপনারা যারা লেখক
এইটা মানে আপনারা তো ভবিষ্যৎ পড়তে পারেন আমার মনে হচ্ছে। ভবিষ্যৎ করতে পারি মানে কি জাতির গতি প্রকৃতিটা তো আসলে খেয়াল করা যায়। যেমন শুরুতেই আমি বললাম আপনাকে যে ওই সময়কার সাহিত্য পত্রিকার মাসিক সাহিত্য পত্রিকাগুলির মানে গ্রাহক সংখ্যা এবং পাঠক সংখ্যা কত ছিল। এখন আপনি যদি দেখেন যে মানে সবথেকে ভালো সাহিত্য পত্রিকাও ২,০০০ কপি বিক্রি হয় না। হুম? তার মানে জাতির মননটা কোন দিকে যাচ্ছে বা জাতির যে গন্তব্য কোন দিকে এবং তাদেরকে কিভাবে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি বলি যারা সমাজটাকে রাষ্ট্রটাকে পরিচালনা করে, জাতিকে যারা পরিচালনা করে, তারা আসলে সমাজ এবং জাতিকে অন্ধকারের পথে নিয়ে যাওয়ার জন্য একেবারেই কাজ করে যাচ্ছে। তাই আমাদের যে শ্রেণীটা যারা সবকিছুকে পরিচালনা করে, তো তাদের বিরুদ্ধে আসলে আমাদের যে প্রতিরোধটা সেই প্রতিরোধ শক্তিটাও খুব দুর্বল। কিন্তু তারপরে আমরা কাজ করে যাই। কারণ লেখকের কাজ তো আসলে আমি তো বিপ্লব করতে পারবো না। কিন্তু আমি জানিয়ে দিতে পারবো যে আমাদের সামনে কি বিপদ অপেক্ষা করছে অথবা আমাদের সামনে কি সম্ভাবনা অপেক্ষা করছে। সেইভাবেই আর কি আমি এইভাবে দেখি। আপনাকে একটি কথা বলতে চাই। আমি যখন আপনার ছোট আমি মানে আপনাকে মানে আপনাকে জানিয়েছি যে আপনার গল্প পড়ে আমি কিন্তু অনেকবার আমি কান্না করছি জানেন? যে হুম, জাকির ভাইটা কি লিখলো? বিশেষ করে আমি আমার কান্না থামাতে পারি নাই অনেকগুলো গল্পের ভেতর। তার ভেতর একটা গল্প হচ্ছে একটা উত্তরবঙ্গের একটা মহিলা সে হচ্ছে ওই অভাবের কারণে সে চলে যায় একজনের হাত ধরে। হ্যাঁ, তারপরে সে ওই তার কাছে মনে হয় যে তার বাচ্চাটা কাঁদছে দুধ খাওয়ার জন্য। তখন হুম, সে আমি না হুম, এইটা পড়ার পরে এবং আপনি যেইভাবেই লিখছেন জাকির ভাই, আপনি আমাকে অনেকবার করছেন। মানে কান্নার ভেতরে ফেলছেন আপনি আমাকে। হ্যাঁ, গল্পটার নাম ৩ ভাগ জল। হ্যাঁ, মানে আপনি আমাদেরকে একদম ভেঙে ফেলছেন বুঝছেন? সহ্য করা যায় না আপনার গল্পগুলো এত হৃদয় স্পর্শী এবং মানে এতই ভালো লাগে এবং এত ইউনিক। বিশেষ করে নাটোরের ওইদিকে একটা গল্প ছিল যে একটা গ্রামে হচ্ছে আপনার ওই যে আ সন্ত্রাসীরা আসে তারপরে মহিলাদেরকে আমি হুম, তো গল্পটা পড়ে যাচ্ছি। আমি জানি না যে কিভাবে শেষ হবে গল্পটা, কিভাবে শেষ হুম, হবে। হুম, 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 কিন্তু আপনি এমন একটা জায়গায় গিয়ে শেষ করছেন, তখন না আমি একদম বিশ্বাস করেন আমি একদম হয়ে বসেছিলাম যে এই গল্পটার যে এইভাবে এন্ডিংটা হবে হুম, হুম। এবং ভালোবাসা দিয়ে যে জয় করা যায়, হ্যাঁ, হুম। মানে এখনো আপনাকে আমি স্যালুট জানাতে এখনো চাই। আমি এখনো আমি ভালোবাসাতেই বিশ্বাস করি। এখনো আমি শুভবোধেই বিশ্বাস করি। এবং সেই জন্যই এখনো হয়তোবা লিখতে পারি। আপনার জাকির ভাই আমি মানে মানে আমার সৌভাগ্য হয়েছে যে ছোট গল্পগুলো এবং আমি আপনার ওই ছোট গল্পগুলো পড়ার পরেই আ আ আমার ছোট গল্প লেখার শুরু করি। আমি তো এর আগে কখনোই লিখি নাই। কোনদিনই হ্যাঁ, লিখি নাই। আপনি কবিতায় লিখতেন। শুধু কবিতাই করলাম। কিন্তু যখন আমি আপনার গল্পগুলো পড়লাম এবং তার সাথে যখন আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের উনার যখন সমগ্র ছোট গল্প সামগ্রী সবগুলো পড়লাম, তখন মনে হলো যে না ছোট গল্পের ভেতরেও অনেক কিছু বলা যায়। অনেক কিছু বলা যায়। হ্যাঁ, সবকিছুই বলা যায়। ছোট গল্পের হ্যাঁ, মধ্যে। ছোট গল্পটা একটু কঠিন শিল্প মাধ্যম হিসেবে এবং উপন্যাসে আপনি বিস্তৃত জায়গা নিতে পারেন। কিন্তু ছোট গল্পতে আপনাকে আটসাট পরিস্থিতির মধ্যেই কোনো বাড়তি কথা না বলে, বাড়তি শব্দ প্রয়োগ না করে আপনাকে লেখাটা শেষ করতে হয়। সেই কারণে ছোট গল্পটা একটু কষ্টসাধ্য। উপন্যাসে আপনি ছড়িয়ে দিতে পারেন, বিস্তার নিতে পারেন। উম, কিন্তু সেটা ছোট গল্প সম্ভব হয় না। সেই কারণে ছোট গল্প লেখার সময় আমাদেরকে খুব বেশি উম, বলতে পারেন আপনি সাবকনসিয়াসলি কন্ট্রোল থাকতে হয়। আচ্ছা। গল্পটা লেখার সময় গল্পের মধ্যেও যেমন থাকছি, মানে গল্পটার ওই চরিত্রগুলোর মধ্যে থাকছি বা পরিস্থিতির মধ্যে থাকছি, যে ৭ দিন বা ১০ দিন ধরে লিখছি, ওর মধ্যে যে থাকছি, একই সঙ্গে আবার লেখাটা যেন কোনোভাবে ঝরে না পড়ে, শব্দ যেন অতিরিক্ত প্রয়োগ না হয়, আবার সঠিক শব্দটি প্রয়োগ হয়, যাতে যেখানে ৩ টি বাক্য লেখার বদলে যদি ২ বাক্যে শেষ করা যায়, সেটাই চেষ্টা করি আমরা। হুম। আপনার ছোট গল্পগুলোতে মানুষের বঞ্চনার কথা, অধিকারের কথা, অসঙ্গতির কথা এগুলো উঠে আসে। আপনি বলেছেন আপনি একসময় সমাজতন্ত্রের স্বপ্ন দেখতেন। সেই বিশ্বাসের জায়গা থেকে কি আপনি লিখতে চেয়েছেন মেহনতি মানুষের কথা? ব্যাপারটা এইরকম নয় যে কারণ আপনি যদি কোনো দর্শনকেই ধারণ করেন, তাহলে আপনি লিখতে গেলে আপনি যদি সেই দর্শনকে যদি জোর করে চাপিয়ে দেন সাহিত্যের মধ্যে,
তাহলে সেই সাহিত্যটা আসলে মানে সাহিত্য হয়ে ওঠে না। এটাকে অ্যাস্থেটিক্সে পরিণত হবে, নান্দনিক হতে হবে। আমার মার্ক্সবাদী দর্শনে আমি একসময় বিশ্বাসী ছিলাম বা এখনো অনেকখানি ধারণ করি। তার মানে এই না যে আমি সবসময় দেখিয়ে দেব যে মেহনতি মানুষ অবশ্যই জয়লাভ করবে। হুম, এটি আমি দেখাতে গিয়ে এইরকম পার্টি সাহিত্য করতে গিয়ে অজস্র ট্র্যাশ লেখা উৎপাদিত হয়েছে, আপনি জানেন। হুম, হুম, 1940-এর দশকে, 1950-এর দশকে বাম ধারার সাহিত্যিকরা তারা যথেষ্ট ক্ষমতাবান ছিলেন। কিন্তু পার্টি লাইন অনুযায়ী গল্পকে উপন্যাসকে ঠিক সেইভাবে সমাপ্ত করতে গিয়ে বা গল্পকে উপন্যাসকে সেভাবে টেনে নিতে গিয়ে তারা আসলে লেখাগুলোকে সেভাবে পারেন নাই। যেটি মানিক বন্দ্যোপাধ্যায় মহৎ সাহিত্যিক, তিনি তার পার্টি লাইনটা জেনে রেখেও তিনি সেই জায়গা থেকে পার হয়ে যেতে পেরেছিলেন। তো অন্যরা অনেকেই পড়ে যান, অতলে পড়ে যান। পরবর্তীতে আমাদের আমাদের দেশের যদি আপনি ধরেন যে শওকত আলী বাম ঘরানার লেখক ছিলেন। কিন্তু তিনি আসলে পার্টি লাইনের লেখা লেখেননি বলেই তিনি বেঁচে আছেন। প্রদেশের প্রাকৃতিক জন তিনি লিখতে পেরেছেন। আখতারুজ্জামান ইলিয়াস তিনি বাম ঘরানার লেখক ছিলেন। তিনি কিন্তু মানে চিলেকোঠার সেবায় মানে বাংলাদেশের ৬৯-এর গণ অভ্যুত্থানে সাধারণ মানুষের অবস্থান ঢাকা শহরে যে কেমন ছিল সেটি নিয়ে একমাত্র বলা চলে। আমার মনে হয় যে বোধহয় দেশের ৫টা শ্রেষ্ঠ উপন্যাসের মধ্যে অবশ্যই একটা। চিলেকোঠার সেবায় তিনি লিখেছেন। আবার খোয়াবনামা একেবারেই অন্য ধাঁচের প্লট নিয়ে লেখা খোয়াবনামা। তো এগুলো তারা বামপন্থী হয়েও বামকে জয় দেখান নাই, বামের বিজয় দেখান নাই। কারণ যা সমাজ যেটা নিচ্ছে না, সমাজ যে পরিস্থিতি নাই সেটিকে জোর করে লেখার মধ্যে নিয়ে এসে তারা সেটিকে ইয়ে হিসেবে ধরেন নাই। আমাদের এখনো বেঁচে আছেন আমাদের সৌভাগ্য হাসান আলী বিভাগ গল্পের আত্মজয়ী করণীয় গাছ বা এরকম যে অসংখ্য আমৃত্য আজীবন। তো এই ধরনের অসংখ্য সফল গল্প তিনি আমাদেরকে উপহার দিয়েছেন, বিশ্ব সাহিত্যের মানুষকে উপহার দিয়েছেন। তো তিনি বামপন্থী, বামপন্থী, কিন্তু তিনি আসলে তার দর্শনকে দিয়ে গল্পের উপাদান বা গল্পের সে পরিণতি ঘটান না। গল্পের পরিণতি ঘটতে হবে আপনার বর্তমান জীবনের সাথে সঙ্গতিপূর্ণ, যে যা হওয়া উচিত সেটাকে রেখেই ঘটাতে হবে। আমি সেই চেষ্টাই করি। লেখার সময় আমি একটি সমাজতান্ত্রিক গল্প বা আমি একটি ইসলামী গল্প বা আমি একটি উত্তরাধুনিক গল্প এই জাতীয় গল্প লিখবো বলে যারা লিখতে আসে তারা আসলে কখনোই মানে উত্তীর্ণ গল্প বা উত্তীর্ণ সাহিত্য বা উত্তীর্ণ কবিতা লিখতে পারেন না। এই 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 প্রশ্নের সাথেই একটি সম্পূরক প্রশ্ন আমার ভিতরে চলে আসলো। সেটি হচ্ছে লেখকের কি রাজনৈতিক চরিত্র থাকা উচিত? যদিও রাজনীতি করা বা আদর্শ ধারণ করা সকল মানুষের অধিকার। আমি বলতে চেয়েছি লেখক কি সরাসরি সরকারের সাথে মিশে যেতে পারেন কিনা? কারণ ইতিহাস বলে যুগে, যুগে লেখকরা শোষণের বিরুদ্ধে কলম ধরেছেন। সেই জায়গা থেকে আমি প্রশ্নটি করলাম যে মানে এটি হচ্ছে আমি আপনাকে বলি যে ধরেন অন্য ভাষার সাহিত্যের সঙ্গে বাংলা ভাষার সাহিত্যের তফাৎ আছে। মানে বাংলা সাহিত্যের অন্য ভাষার সাহিত্যের সঙ্গে তফাৎ আছে। অন্য সকল ভাষা ধরেন যদি উর্দুর কথা বলেন, যদি ফার্সির কথা বলেন, এইসব ভাষায় সাহিত্য সৃষ্টি হয়েছে তুরস্কের, তুর্কির কথা বলেন, ইংরেজদের কথাও যদি বলেন, যে এইসব ভাষায় সাহিত্য সৃষ্টি হয়েছে শুরুতে একেবারে শুরুতে সেটাতে রাজসভার পৃষ্ঠপোষকতায়। লেখক কবিদেরকে রাজসভায় তারা রাখতেন। সেখানে তারা রাজার পৃষ্ঠপোষকতায় বা সম্রাটের পৃষ্ঠপোষকতায় তারা সেখানে অবস্থান করতেন, বৃত্তি পেতেন এবং লেখালেখি করতেন। তারা ওই সেই ফেরদৌসি থেকে শুরু করে তারও আগে চসার যদি দেখেন, ইংল্যান্ডের চসার যদি দেখেন বা তো তাদের সাহিত্যের সৃষ্টিটা হচ্ছে আপনার ইয়ের মধ্যে রাজসভাতে, রাজসভার আনুকূল্যে। কিন্তু বাংলা সাহিত্যটার সৃষ্টি হয়েছে কিভাবে? আপনি দেখবেন যে রাস্তার যে আমাদের যে চর্যাপদের যে কবিরা, কান্নপা, তিলোপা, সবরপা, সবরীপা, এই যে যারা চর্যাপদের কবিরা, ইনারা একেবারেই মানে রাজসভা, অভিজাত বংশ এই সবকিছু থেকে দূরে অবস্থান করে তারা রাস্তায় এবং গাছতলায় তারা জীবনযাপন করেছেন।
কর্ণকুটিরে তারা জীবনযাপন করেছেন এবং তাদের হাত দিয়ে বাংলা সাহিত্যের সূচনা হয়েছে। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ আপনি জানেন। খুব অল্প কিছু সময়ে মাঝখানে এই মুসলিম শাসন আমলে, হোসেন শাহী আমলে বা এই সময়ে কিছুদিন মুসলিম সুলতানরা বিভিন্ন ভাষা থেকে লেখা অনুবাদ করার জন্য কিছু লেখককে মানে কবিকে তারা ইয়ে দিয়েছেন। আরাকান রাজসভাতেও আলাওলকে যেমন পদ্মাবতী অনুবাদের জন্য মাগন ঠাকুর বৃত্তি দিচ্ছেন। তো এটি খুব অল্প ব্যাপার। বাদ বাকি পুরো সময়টাই আসলে বাংলাদেশের লেখকরা কিন্তু ইয়ে করে গেছেন যে সবসময় লেখক কবিরা সবসময় একটা প্রতিবাদী চরিত্র। আপনি যদি ৪৭-এর সময় ধরেছেন, ৪৭ দেশভাগের আগের কথা বলে থাকেন, দেখবেন যে কমিউনিস্ট পার্টি স্থাপিত হওয়ার আগেও এই উপন্যাসের আগেও বাংলাদেশের লেখক কবিরা সরকারের বিরোধী বা সরকারের মানুষের সরকার কর্তৃক, জমিদার কর্তৃক মানুষের উপর যে অত্যাচার, যে নির্যাতন সেগুলো নিয়ে কলম ধরেছে। ৪৭ পরবর্তী সময়ে ৫২ সালে তো আপনি দেখেইছেন আমাদের মাইল ফলক হয়ে আছে ভাষা আন্দোলন, যেটা সত্যিকার অর্থে আমাদের সাহিত্যের ভিতকে এক শিলায় একটা জায়গায় নিয়ে এসেছে। পাকিস্তান আমলেও কিছু লেখক দালালি করেছেন এবং তারা বিচ্ছিন্ন হয়ে গেছেন শেষ পর্যন্ত। বাদ বাকি বেশিরভাগ লেখকই তারা প্রগতিশীলতা, বাংলাদেশের মানুষের বঞ্চনা, বাংলাদেশের মানুষকে স্বাধীনতার পক্ষে ডাক দেওয়া, এইসব কাজ করেছেন। স্বাধীন হওয়ার পরে ৭৩-৭৪ সাল পর্যন্ত বা ৭৫ সাল পর্যন্ত তো মানুষ টালমাটাল অবস্থার মধ্যে ছিল, মানুষ জানতো না কি হচ্ছে সেই অবস্থায়। তবে কেউ চায়নি, বাংলাদেশের কোনো লেখক কেউ চাননি তখন যে স্বাধীনতা বিরোধী কোনো কিছু ঘটুক। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে মানে জিয়াউর রহমানের সময়ে তার একেবারে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে আশ্বাস তৈরি করা হলো, আল মাহমুদকে সেখানে প্রধান করে যে আশ্বাস তৈরি করা হলো, একদল কবি সাহিত্যিককে সেখানে নিয়ে গিয়ে অন্যদের কাছ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হলো। আবার তারপরে এরশাদের আমলে দেখবেন যে সেই সময়ও তিনি এশীয় কবিতা উৎসব আয়োজন করার নাম দিয়ে অনেকজন আমাদের শক্তিশালী কবি ফজল শাহাবুদ্দিন বা এরকম কয়েকজনকে তারা নিয়ে একটা দালাল শ্রেণীতে পরিণত করল এরশাদ সাহেব। পরবর্তীতে আবার যখন বিএনপি আমল এলো, আওয়ামী লীগ আমল এলো, আমরা দেখলাম যে রাজকবি পদ নেই, কিন্তু রাজকবিদের অবস্থান পরিবর্তন হচ্ছে এবং রাজ অনুগ্রহ বা সরকারি অনুগ্রহ এটা পাওয়ার জন্য দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে এবং সেটি সবচেয়ে বেশি এখন বাংলাদেশে। এখন সম্ভবত বোধহয় লেখকদের মধ্যে, কবিদের মধ্যে কে কত বড় আওয়ামী লীগার এটা প্রমাণ করার জন্য সবচেয়ে বেশি ব্যস্ততা এবং এমনই ব্যস্ততা, এই ব্যস্ততাটা এত লজ্জাজনক, এত ন্যাক্কারজনক যে তারা অনেক বড় বড় অন্যায় ঘটতে দেখেও সরকার কর্তৃক, সরকারি দলের লোক কর্তৃক অনেক বড় বড় অন্যায় ঘটতে দেখেও তারা পুরোপুরি চুপচাপ থাকে। তো এটি মানে সাহিত্যের সাথে যায় না। দল একজন লেখক বা কবি তিনি দল করতেই পারেন, কিন্তু তিনি সৎ লেখক, সৎ কবি, যিনি সেই দলকে দলের সদস্য হয়েও বলতে পারেন যে আমার দল, আমার দলের লোকেরা এই কাজটা ভালো করছে না। তো সেই জায়গাতে আমরা এখন যে নীরবতা দেখতে পাই, এই নীরবতাটা মানে খুবই আমার কাছে খুব বেদনাদায়ক, লজ্জাজনক। খুবই লেখক জগতের একজন হিসেবে আমার কাছে এটা লজ্জাকর বটে। আর আরেকটা জিনিস আমার মনে হচ্ছে যে আমাদের দেশের বেশিরভাগ সংখ্যায় তো আপনি দেখবেন কিন্তু শুধু ফেসবুকেই ঢোকেন প্রতিদিন, তো আপনি কয়েক হাজার কবিতা দেখতে পাবেন। যদি সারাদিন যদি একটু স্ক্রল করেন তাহলে আপনি ফেসবুকে দেখতে পাবেন যে প্রতিদিন ২, ৪, ৫,০০০ কবিতা তো পোস্ট করা হয় পরে তারা। তো তাদের আমি বলি যে গভীরতাটা, লেখার গভীরতা এবং চিন্তার গভীরতাটা এত কম। এই কমটা কিভাবে দেখেন যে ৩২ ধারা বা ৫৭ ধারায় একজন কবিকে যখন জেলে পাঠানো হচ্ছে, একজন সাংবাদিককে যখন জেলে পাঠানো হচ্ছে, তখন তারা সেই কবি বা কেউ সেই কবি বা সাংবাদিকের মুক্তি দাবি করছেন। কিন্তু আমি বলছি
যে মুক্তি দাবি নয়, মুক্তি দাবি করার সঙ্গে সঙ্গে ৩২ ধারা বিলুপ্ত করার জন্য আন্দোলন করতে হবে লেখক কবিদের। কারণ ৩২ ধারা হলো লেখকের স্বাধীনতা হরণ, মানে চিন্তার স্বাধীনতা হরণ, বাক স্বাধীনতা হরণ, লেখার স্বাধীনতা হরণ, এবং এত অস্পষ্ট একটি ধারা যা দিয়ে পুলিশের একজন সাব ইন্সপেক্টর একজন লেখকের কম্পিউটার কেড়ে নিতে পারে, কম্পিউটার এবং তাকে জেলে করতে পারে। তো এইরকম একটা সভ্যতা বিরোধী আইন এই সময়ে হলো, তার বিরুদ্ধে সেই আইনটির বিরুদ্ধে লোকে কথা বলে না, কথা না বলে তারা অমুক গ্রেপ্তার হলে লোক দেখানোর জন্য বলে যে তার মুক্তি চাই। তো এইটা হলো পরস্পর বিরোধিতা, বা লেখক কবির জন্য এটা আমি মনে করি যে সম্মানজনক নয়। আচ্ছা, ধন্যবাদ জাকির ভাই। জাকির ভাই, আমরা জানি যে আপনার বেশিরভাগ উপন্যাসগুলোই ব্যাপক পাঠক জনপ্রিয়। তার ভেতরে বিশেষ করে মুসলমান মঙ্গল, কুরসিনামা, পিতৃগণ, লেলিন মানুষটি কেমন ছিল, বা আহ্নিক এই সমস্তগুলোই আরো আরো ব্যাপকভাবে জনপ্রিয়। তো সেই জায়গা থেকে আমি যতটুকু আমি জেনেছি, বা আমি যদিও আমার সবগুলোই আমার পড়া, এর ভেতরে মুসলমান মঙ্গল উপন্যাসটিকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? কারণ অনেকেই বলে এটি উপন্যাসের চেয়েও বেশি গবেষণা বা অথবা প্রবন্ধমূলক। ব্যাপারটা হচ্ছে আমি এটাকে উপন্যাস বলতে চাই, প্রকাশক উপন্যাস বলেছে। মানে যেহেতু গল্প আছে, উপন্যাস আছে, প্রবন্ধ আছে, এইরকম যে ধারাগুলা মানে বর্গগুলো ভাগ করে দেওয়া আছে সাহিত্যের, তাই না? মানে আমরা কাউকে কিছু জিনিসকে কবিতা বলি, কিছু জিনিসকে উপন্যাস বলি, কিছু জিনিসকে গল্প বলি, কিছু জিনিসকে প্রবন্ধ বলি, কিছু গবেষণা বলি, এটি ভাগ করা আছে। কিন্তু আমি মুসলমান মঙ্গলে এটি একটা আলাদা একটি বর্গ সৃষ্টি করেছিলাম, যে যেটি এর ভিতরে প্রবন্ধ ঢুকবে, গবেষণা ঢুকবে, কথোপকথন ঢুকবে, উপন্যাসের কিছু বৈশিষ্ট্য ঢুকবে। এটি ঢুকেছে, স্পন্টেনিয়াসলি ঢুকেছে। এটিকে আলাদা যে কোনো নামে চিহ্নিত করা যেত। আমি বলেছিলাম যে মুসলমান মঙ্গল একটি গ্রন্থ, কিন্তু প্রকাশকদের খুব অসুবিধা, আলোচকদের অসুবিধা। তারা আসলে এটাকে কি করবেন, কোন বর্গে ফেলবেন, এই নিয়ে তারা খুব চিন্তিত হয়ে তারা যখন বলেন, আমি বললাম যে অত বিতর্ক করার দরকার নেই। আর কেউ কেউ যুক্তি দেখালেন যে নন ফিকশন ফিকশন নামে এক ধরনের লেখা হয়, যেটি আসলে নন ফিকশন, বাস্তবের কাহিনী তুলে ধরে নিয়ে অনেক সময় কোলাজ আকারে পত্রিকার রিপোর্ট গুলোকে নিয়ে, কিছু মানুষের মুখের কথাকে নিয়ে, এইগুলোকে একত্রিত করে নিয়ে একটা উপন্যাস লেখার প্রবণতা কারো কারোর মধ্যে আছে। তো সেটাকে নন ফিকশন ফিকশন বলা হয়। তো তারা নন ফিকশন ফিকশন বলতে চাইলেন, অতএব আমি আর না করি। তবে আমি আমি আপনাকে বলি, আহ মুসলমান মঙ্গল বইটি পড়ে আমার এত মানে উপকার হয়েছে, আমি এত কিছু এখান থেকে জানতে পেরেছি। তো আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আমাদের সকল দর্শকদেরকে অনুরোধ করব যে আপনারা এই বইটি, সবগুলো বই পড়বেন, এবং বিশেষ করে মুসলমান মঙ্গল বইটি সবার পড়া উচিত, এবং এটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার পড়া উচিত আমি মনে করি। কারণ এইখানে একটা মানুষ পূর্ণাঙ্গভাবে সবকিছু পাবে। হ্যাঁ, মুসলমান মঙ্গল বইটি মানুষ খুব পড়ে। এটি আমাদের দেশেও খুব পড়ে। কলকাতা থেকেও এটা একটা প্রকাশনী বের করেছে, তাদের কাছেও একটা মানুষ পড়ে। হ্যাঁ, আচ্ছা, আমরা চলে যাচ্ছি তার পরের প্রশ্নে। সেটা হচ্ছে যে বাংলা সাহিত্যের শুরু থেকেই কলকাতার অথবা অথবা পশ্চিমবঙ্গের লেখকদের একটা আধিপত্য লক্ষ্য করা যায়। যদিও আমাদের আমাদের বেশ কিছু সফল সাহিত্যিকদের নাম আমরা বলতে পারবো, কিন্তু তারপরেও বা মানে তাদের তাদের আধিপত্যটাই বেশি ছিল। তো ধীরে ধীরে বাংলাদেশে আমাদের দেশের কিছু কবি সাহিত্যিক সেই শক্ত অবস্থানে চলে আসেন। আপনি কি মনে করেন যে বাংলা ভাষার আমাদের বাংলাদেশের সাহিত্য একটা আলাদা স্থান করে নিয়েছে? মানে কলকাতা থেকে আলাদা করে বাংলাদেশের সাহিত্য একটা আলাদা স্থান করে নিয়েছে? আর যদি না করে থাকে, সেই কমতিটা কোথায়? আমি আপনাকে একটু ইয়ে করে বলি যে যেহেতু
মানে অবিভক্ত বাংলার উম, মানে ইংরেজ আমলে রাজধানী ছিল কলকাতা। প্রথমে ছিল সমগ্র ভারতবর্ষ কোম্পানির যে রাজত্বকালে, পরে 1857 সালের যে বিপ্লব বা বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ ঘটলো, যাকে প্রথম ভারতীয় স্বাধীনতা আন্দোলন বলা যায়। তো সেই সিপাহী বিদ্রোহের পরে এটিকে ইংরেজরা দিল্লিতে নিয়ে গেল, কিন্তু কলকাতা রয়ে গেল বাংলার রাজধানী হিসেবে। এবং বাংলার সারস্বত সমাজ বলতে যা বোঝায় যে এর মধ্যেই, এই 100 বছরের মধ্যেই আমাদের যারা মানে লেখক ছিলেন বা যারা শিল্পী ছিলেন, যেহেতু সকল অবকাঠামো ছিল কলকাতাতে, পত্রিকা সেখান থেকে বের হয়, রেডিও সেখানে, সেখানে মানুষের সমাগম আছে, পাঠক সেখানে, বিশ্ববিদ্যালয় সেখানে, কলেজগুলো সেখানে, সেখানে বিভিন্ন পেশার শ্রেণীর ডাক্তাররা সেখানে, উকিলরা সেখানে, মানে হাইকোর্ট সেখানে। তো সবই যেহেতু সেখানে কেন্দ্রীভূত, রাজধানীতে কেন্দ্রীভূত, সঙ্গত কারণেই কলকাতায় সেখানে যাওয়া। সারা দেশ থেকে লেখক হতে চাওয়া মানুষগুলো কলকাতাতে যেতেন। এবং আপনি খেয়াল করবেন যে জীবনানন্দ দাশও তাই করেছেন। জীবনানন্দ দাশের মতো একজন মানে নিভৃতচারী মানুষ, যিনি কলকাতায় গিয়েও কারোর সঙ্গে মিশতে পারতেন না, তিনি পর্যন্ত মানে যেহেতু কবি হিসাবে ইয়ে হতে, সুপরিচিত হতে গেলে কলকাতায় থাকা লাগবে, সেই কারণে তিনি পর্যন্ত কলকাতায় গিয়েছেন। এবং আপনি যদি দেখেন যে পরবর্তীতে 47-এর পরে যারা ঢাকায় চলে এসছেন, বাঙালি মুসলমান লেখকদের মধ্যে বিশেষ করে যারা, আহ, আপনি, তারা ধর্মেই মুসলমান কিন্তু ব্যক্তিগতভাবে ধর্মনিরপেক্ষ ছিলেন। যেমন আহ, মোহাম্মদ নাসির উদ্দিন, যে সরকার সম্পাদক, তিনি তার এটা নিয়ে করে আনেন ঢাকাতে। আমাদের আমাদের বাঙালি মুসলমানদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সাহিত্যিকদের মধ্যে একজন সৈয়দ ওয়ালিউল্লাহ, তিনিও কলকাতায় ছিলেন। কবি আহসান হাবিব কলকাতায় ছিলেন। আবুল ফজলের বেড়ে ওঠা কলকাতায়, সেখান থেকে তার তৈরি করা। তো তারা কলকাতায় তখন ছিলেন। তারা যখন 47-এর পরে ঢাকায় এলেন, একটা নতুন দেশের, একটা প্রদেশের রাজধানী, কলকাতাও তখন একটা প্রদেশের রাজধানী, কিন্তু এটা একটা নতুন দেশের প্রদেশের রাজধানী। সেখানে একটা ছাপাখানা পর্যন্ত ছিল না, পত্রিকা বের করার কোনো পরিবেশ পর্যন্ত ছিল না। তো খুব সংগত কারণেই আর এতদিনের চর্চার কারণে কলকাতা কেন্দ্রিক লেখকরা যে তারাই যে সবকিছুকে নিয়ন্ত্রণ করবেন বা সবকিছুতে প্রাধান্য বজায় রাখবেন, এটি অনেক বছর ধরেই ছিল, অনেক বছর ধরে ছিল। তো সেই কোনো প্রতিযোগিতায় না গিয়েও, প্রতিযোগিতার কথা না ভেবেও, নিজেদেরকে এই পারের লেখকরা সেভাবে তৈরি করার জন্য যে অবিমিশ্র শ্রম দিয়েছেন, আপনি ধরেন সৈয়দ শামসুল হকের মতো লেখক আপনি পশ্চিমবঙ্গে কয়জন পাবেন? হাসান আইজুল হকের মতো লেখক কয়জন পাবেন? পাবেন না। ইলিয়াসের মতো লেখক কয়জন পাবেন? পাবেন না। এবং জনপ্রিয় ধারার কথাই যদি বলেন, তাহলে এই যে সুনীল, শীর্ষেন্দু বা তারা যারা ছিলেন, হুমায়ুন আহমেদ তাদের থেকে জনপ্রিয়তায় অনেক বেশি এগিয়ে, এমনকি পশ্চিমবঙ্গেও। তো এই এইসব জায়গাগুলো আপনাকে সময় দিতে হয় একটা জায়গায় দাঁড়িয়ে নিতে। এবং তারপরে এখন যখন স্বাধীন বাংলাদেশ, 1971 সালের পর থেকে যখন স্বাধীন বাংলাদেশ, তার মানেই হচ্ছে যে পৃথিবীর যেখানেই বাংলা বা বাঙালি আছে, বাংলা চর্চা হচ্ছে, তার সবকিছুরই, তাদের সবার জায়গা হলো বাংলাদেশ। একটা খারাপ উদাহরণ দিয়ে বলি, যে মানে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, সকল ইহুদি যেমন মনে করে যে তাদের দেশ ইসরায়েল, পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, সকল বাঙালি, তাদের জন্য তাদের দেশ বাংলাদেশ। ধন্যবাদ। আহ, এই কথার সূত্র ধরে আমি একটি কথা বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান সাহিত্যের মানকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনি একটা কথা জেনে রাখেন, সেটা হচ্ছে যে একসাথে অনেকজন প্রতিভাবান লেখক আহ, সব দেশে সব ভাষাতেই একসময়ে একসঙ্গে অনেক বেশি হন না।
থাকেন না। কিছু কিছু সময় ব্যতিক্রম থাকে। যেমন যদি ধরেন যে আমাদের যদি রুশ সাহিত্যের কথা বলেন, পুশকিন থেকে আরম্ভ করে শোলকভ, মিখাইল শোলকভ পর্যন্ত বা তারও পর পর্যন্ত, মাঝে দস্তয়েভস্কি, মাঝে ম্যাক্সিম গোর্কি, মাঝে লেরমন্তভ, এই যে তুর্গেনেভ, ইভান বুনিন, তারা সবাই এক একজন মাস্টার, তাই না? আন্তন চেখভ। তো এত প্রতিভার মিছিল ৮০ বছর ধরে রুশ সাহিত্যে এসেছে। হুম। এর প্যারালাল আপনি আমার মনে হয় যে বাংলা ভাষাতেই এসেছে। বঙ্কিম থেকে শুরু করে আপনি ৬০-এর দশক পর্যন্ত যদি আপনি হিসাব করে দেখেন যে সৈয়দ আলিউল্লাহ পর্যন্ত বা এ পর্যন্ত এত প্রতিভাবান লেখকের যে সারি বাংলা ভাষায়, এটি আসলে একটানা আপনি অন্য ভাষাতে পাবেন না। ইভেন ইংরেজিতেও নয়, ফরাসিতেও নয়। ফরাসিতে বড় বড় লেখক জন্মেছেন, কিন্তু এক সময়ে অনেক বড় লেখক ছিলেন না একই সময়। তো একসঙ্গে অনেক বড় লেখক আমাদের দেশে এখনো নাই। তবে আমি বলছি যে যদি গড় মানের কথা যদি বলেন যে গড় মানটা উঁচু গড় মানের লেখক, তো সেটা বাংলাদেশে এখন কথা সাহিত্যে সিনিয়র বা জুনিয়র আমাদের পর্যায় পর্যন্ত আমরা জনা ৩০ টা আছে। এবং সেটি মানে পশ্চিমবঙ্গের তুলনায় বা অন্য যে কোনো জায়গার তুলনায় অনেক বেশি। আর আপনি দেখেন যে কামরা যে ব্যাপার যে সাহিত্য কি জিনিস এটা খুঁজে বেড়াচ্ছে, প্রতি বছর তো ৫,৫০০ বই বেরোচ্ছে বই মেলাতে, তাই না? তো এই এখন যদি আপনি যদি মানে তুলনা করতে যান যে মানে অনুপাত কত, তাহলে বলতে হবে বাংলাদেশের সাহিত্য অনুপাতের হাত ধরলে পারে বাংলাদেশের সাহিত্যের মান এখন খুব একটা উঁচু নয়। তাহলে বিশ্ব সাহিত্যে সমগ্র বাংলা সাহিত্য কেন উপস্থিত, বা কোথায় আমাদের ব্যর্থতা? আপনি কিছুক্ষণ আগে উল্লেখ করলেন যে আমরা খুবই লাকি যে আমাদের এক সময়ের এরকম ঝাঁকে ঝাঁকে সব আপনার ট্যালেন্টেড লেখকগুলো ছিলেন, কিন্তু এত কিছু থাকার পরও আমাদের এক রবীন্দ্রনাথ বাদে বিশ্ব সাহিত্যে আমরা কেন অনুপস্থিত, বা এখনো আমাদের কেন এই অবস্থা? এটি হচ্ছে আমি বিশ্ব সাহিত্য শব্দটা আসলে দ্বিমত পোষণ করি। যে বিশ্ব সাহিত্যের কোনো স্ট্যান্ডার্ড নেই যে এই স্ট্যান্ডার্ডে একটা লেখা পৌঁছালে সেই সাহিত্যটা বিশ্ব সাহিত্য হবে, এটা কিন্তু কোনো স্ট্যান্ডার্ড নেই। আপনি কি মার্কেজের 100 অফ সলিচুডকে এটিকে কি আপনি ইউলিসিসের স্ট্যান্ডার্ডের সঙ্গে মেলাতে পারবেন? না, তা না। হুম বা আপনার এই যে খুব ধরুন আমাদের আখতারুজ্জামান ইলিয়াসের যে ইয়েটা খোয়াবনামা, এটি তো বাংলাদেশ ছাড়া এবং বাংলা ভাষা ছাড়া আর কোথাও লেখা যাবে না। আবার কিন্তু এইগুলোকে তো বিশ্ব স্ট্যান্ডার্ডে নিয়ে আসতে হবে বিশ্বের মঞ্চে। আমি শেষ করি। আপনি থিংস ফল অ্যাপার্ট, চিনোয়া আচেরি, ওটা একজন আফ্রিকান লেখকের পক্ষে লেখা সম্ভব। ওটা কোনো ইংরেজের পক্ষে সম্ভব না, কোনো বাঙালির পক্ষে সম্ভব না। তেমনি বিভূতিভূষণের পথের পাঁচালী, সেটা শুধু বাঙালি লেখকের পক্ষেই সম্ভব, বাংলাদেশ থেকে সম্ভব। লাল সালু শুধু বাংলাদেশ থেকেই সম্ভব, বাংলাদেশে বাঙালি লেখকের পক্ষেই সম্ভব। তো এই সব দেশের সাহিত্য, সব ভাষার সাহিত্য মিলে হচ্ছে বিশ্ব সাহিত্য। বিশ্ব সাহিত্য বলে আলাদা কোনো স্ট্যান্ডার্ড কোনো সাহিত্য নেই। আমি এখন বলছি এখন যেটা আপনি বোঝাতে চাচ্ছেন যে সেটি হলো যে অন্য ভাষার পাঠকদের কাছে অন্য ভাষার, সেটা ইংরেজি ভাষার পাঠক বলেন, স্প্যানিশ ভাষার পাঠক বলেন, রুশ ভাষার পাঠক বলেন, তাদের কাছে কেন বাংলা সাহিত্য পৌঁছায় না? এটাই তো হলো মানে আসলে আমাদের আক্ষেপের মূল জায়গা। তো এর সঙ্গে আমি বলি যে এর সঙ্গে গভীরভাবে অর্থনৈতিক একটা সক্ষমতার প্রশ্ন জড়িত। এটি আপনি খেয়াল করবেন যে অক্টাভিও পাজ বা পাবলো নেরুদা তারা রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন, কাজ করেছেন।
তো আমাদের দেশের মিশনগুলো সারা পৃথিবীতে আছে। সেই মিশনগুলোর যদি কালচারাল অ্যাটাচেরা যদি আমার দেশের ভালো ভালো সাহিত্যকে ওখানে যদি প্রমোট করার জন্য আলোচনা সভা করে, ব্রিটিশ কাউন্সিল স্টিল নাও এটা এখন ঢাকাতে করে। তাদের দেশে উঠতি লেখকের জন্য ব্রিটিশ কাউন্সিল তাদেরকে নিয়ে আসে, ঢাকাতে নিয়ে আসে বা অন্য দেশে নিয়ে যায়, সেই ভাষাতে নিয়ে তাদের সঙ্গে সেখানকার লেখক সম্পাদকদের সঙ্গে পরিচিত ঘটায়, আলোচনার ব্যবস্থা করে, তাদের বই প্রকাশের ব্যবস্থা করে। আমাদের দেশের রাষ্ট্রদূতরা বা আমাদের দেশের যে কালচারাল অ্যাটাচেরা আছে, তারা এই রকম কোনো কিছু করে না। এই কাজগুলো করলে আমার মনে হয় যে তাদের সঙ্গে মানে বিশ্বের সঙ্গে একটা লেনদেনের জায়গা আমাদের তৈরি হতে পারে। আমাদের আহ, কালচারাল আমাদের কালচারাল ফ্রেন্ড গভর্নমেন্ট আমরা পাইনি। হুম বা লিটারেরি ফ্রেন্ড গভর্নমেন্ট আমরা পাইনি এ পর্যন্ত। আহ, রাশিয়ার যে সাহিত্য, সেই সাহিত্যর প্রভাব একসময় আমাদের দেশের মানুষের ভেতরে এবং লেখকদের ভেতরে ব্যাপকভাবে জনপ্রিয় ছিল, কারণ ওই সময় আপনার তারা হচ্ছে অনুবাদ করে এই বইগুলো এত বেশি অ্যাভেলেবল আমাদের দেশে করেছে, এবং ওই সময় অনেক লেখককে পাওয়া যায় রাসায়ন সাহিত্যের দ্বারা প্রভাবিত। হুম আপনি কি কখনো কোনোভাবে রাসায়ন সাহিত্য দিয়ে প্রভাবিত হয়েছেন কিনা? মানে আমার মনন গঠনের ক্ষেত্রে রসায়ন সাহিত্য অনেকখানি কাজ করেছে। একই সঙ্গে যেভাবে আমি বলেছি যে আমি বহু মানে নির্বিচারে লেখা পড়েছি বছরের পর বছর, ভালো মন্দ মিশিয়ে। তো যদি আপনি আমার লেখা দেখেন, শেষ পর্যন্ত এসে আমার লেখাগুলো আপনি পড়েছেন হয়তো। উম, আমি আসলে কারো দ্বারাই প্রভাবিত না। আমার কাছে কেন যেন মনে হচ্ছে আপনি সময় দ্বারা এবং মানুষের যাপিত জীবন দ্বারা আপনি অনেক বেশি প্রভাবিত। সময় যে যখন ব্যাপারটা যেটা হুম নন্দনতত্ত্বের তো অনেকগুলো ধারা আছে। তো নন্দনতত্ত্বের অনেকগুলো ধারা এখন সেগুলো একজন লেখকের জন্য পাঠ করা খুব জরুরি না, কিন্তু সেগুলো আমি পাঠ করেছি ইয়েতে। যেমন আমাকে লেখার জন্য ইতিহাস পাঠ করতে হয়েছে, অর্থনীতিও পাঠ করতে হয়েছে, সমাজতত্ত্ব পাঠ করতে হয়, রাজনৈতিক দর্শনগুলো পাঠ করতে হয়। এই লেখা শুধু সাহিত্য করে সাহিত্য হয় না, লেখালেখি করা যায় না। তো এখন সেরকম সাহিত্য তত্ত্বগুলো যেভাবে পড়া, সাহিত্য তত্ত্বগুলো পড়েছি আমি। অ্যারিস্টটলের ওই কাব্যতত্ত্ব থেকে আরম্ভ করে আজকে সর্বশেষ যে পোস্ট মডার্ন যে লিটারেচার থিওরি সেগুলো পড়েছি। না, তা আমাকে সবচেয়ে বেশি ইয়ে করেছে, যেমন বেশি একটা সময় ছিল যে আঙ্গিক আগে না বিষয় আগে, এই নিয়ে কিন্তু বিতর্ক আছে। যে সাহিত্য করা হচ্ছে, কি বলা হচ্ছে সেটা বেশি জরুরি না কিভাবে বলা হচ্ছে সেটাই বেশি জরুরি। হুম তো এই প্রশ্নের উত্তর সবচেয়ে আমি পরিষ্কারভাবে পেয়েছিলাম ফ্রেডেরিক অ্যাঙ্গেলসের কাছ থেকে। তিনি যেন বলছেন যে কি বলা হচ্ছে সেটি যেমন খুব গুরুত্বপূর্ণ, তেমনি কেমন ভাবে বলা হচ্ছে সেটিও গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত যা বলা হচ্ছে তা যেভাবে বললে সবচেয়ে সুন্দরভাবে উপস্থাপিত হয়, সেটাকেই বলা হচ্ছে আঙ্গিক। এই দুইয়ের মিলন না ঘটলে সেই সাহিত্য ভালো সাহিত্য হয় না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো বর্তমানে বর্তমানে আপনি দেশে এবং দেশের বাইরে আম কাদের লেখা আপনার ভালো লাগে? আমি যদি আমার ইয়ের কথা বলি যে লেখা আসলে তো কোনো লেখকের একটা লেখা ভালো লাগে আরেকটা ভালো লাগে না, এরকম আছে না? যে হয়তো কিছু লেখা পছন্দ হলো কিছু লেখা পছন্দ হলো না, এরকম আছে। আমার আমি সর্বশেষ সবচেয়ে বেশি লেখা পড়েছি হলো আহ, মানে মনোযোগ দিয়ে পড়েছি অমিয় হোসেন মজুমদারের লেখা। একসময় আমার ব্যাগে সবসময় অমিয় হোসেন মজুমদারের শ্রেষ্ঠ গল্প বা গল্পগুলো থাকতো। আরেকটা হলো বলি যে সেটা হলো যে মার্কেজের মৃত্যুর পরে, মার্কেজের মৃত্যুর পরে পৃথিবীতে জি। যদি এখনকার পৃথিবীতে আমি তো মানে প্রচুর বইটই পড়ি। প্রত্যেক বছর কানাডায় থাকার সুবাদে কিছুদিন আমার মানে বইগুলো পড়ার সৌভাগ্য হয়। অনেক লেখকের সঙ্গেও দেখার সুযোগ হয়, দেখা হওয়ার সুযোগ হয়।
তো এখন আমার কাছে মনে হয় জিএম কোয়েটজি হচ্ছেন জীবিত লেখকদের মধ্যে বড় লেখক। জিএম কোয়েটজি তার লেখাগুলোকে আমার কাছে গুরুত্বপূর্ণ লাগে। এছাড়া মার্গারেট অ্যাটউড শেষ হয়ে গেছেন, নতুন করে তারা লেখার কিছু নেই। তার হাতে আর কোন ফিকশন বা অন্য কিছু আসবে না। অন্য যারা আছেন, যারা যেমন স্টিফেন কিং বা এরা এরা আমাদের কাছে আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না। একমাত্র তাকেই আমার কাছে মনে হয়, ওই জিএম কোয়েটজিকেই মনে হয় যে উনি মানে বেঁচে থাকা লেখকদের মধ্যে বড় লেখক। আমি জানি আমি জানি যে আপনি ব্যক্তিগতভাবে মার্কেসের খুব বড় একজন ভক্ত, গাবর। তো ওনার অনেক বই আমি পড়েছি। তার ভিতরে 100 ইয়ার্স অফ সলিটিউড এই বইটা নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা আছে, এবং আমি অনেক বেশি অনেক রিভিউ আমি যেগুলো আমি পেয়েছি, অনেকেই বলে কি যে এটা মানে এটা নিয়ে এত আলোচনা হয় কেন, এটা এত ধীর, বা এটার এই এত বেশি নামগুলো, সব নামগুলোই এত বেশি ক্লোজ যে কোন চরিত্র কোনটা, কোন চরিত্র কোনটা বোঝা যায় না, গরমিল মিলায়। অনেককেই আমি এটা মাস্টারপিস হিসেবে মেনে নিতে মানে কুণ্ঠাবোধ করতে দেখেছি। আমি জানি আপনি খুবই বড় ভক্ত, আমারও খুব ভালো লাগে। এই বইটা সম্বন্ধে যদি একটু আমাদেরকে। দেখুন, মানে বড় মানে মহৎ সাহিত্যের তো এটাই হলো মজা। সেটি হচ্ছে যে মানুষ চরিত্রের নাম ভুলে যাবে, পাঠক প্রথমবার পড়ার সময় চরিত্রের নাম ভুলে যাবে, কিছু কিছু ঘটনাও ভুলে যাবে, কিন্তু মানে সে এগিয়ে যাবে তরতর করে। এবং প্রতিটা পাতা থেকে সে আলাদা আলাদা করে মেসেজ করতে থাকবে। শুরু থেকে সে এক ধরনের মেসেজ করতে থাকবে, এবং সেই মেসেজটা প্রত্যেকে নিজের মতো করে পাবে। এই মেসেজটা লেখক যেটা দিচ্ছেন সেটি যে হুবহু সে নেবে তা না, সে নিজের মতো করে পাবে। এবং আপনি এখানে খেয়াল করে দেখবেন যে উনি গল্প বলে যাচ্ছেন। গল্প কি হতো, আহ, আমাদের আমাদের সঙ্গে তার ওইখানে মিলটা কোথায়, যে আমাদের দেশের যখন আপনি কি দেখেছেন যে ফুপুরা বা খালারা, সিনিয়ররা, তারা যখন একসঙ্গে বসে গল্প শুরু করেন, গল্প করেন, গল্প করতে করতে একটা ঘটনা বলার আগে তারা কিন্তু আরেকটা ভূমিকা হিসেবে আরেকটা গল্প বলেন, এবং গল্পটা বলতে বলতে ওই অংশটুকু পরিষ্কার করার জন্য কিন্তু আরো একটা গল্প বলেন। হুম তো এই জন্য তখন একটা গল্পের ভিতরে অসংখ্য গল্প ঢুকে যায়। মূল গল্পটা তিনি যখন শেষ করেন তখন হয়তো দেখা যাচ্ছে তিনি কিন্তু গল্পের মধ্যে তিনি 5টা গল্প বলে ফেলেছেন। আমার না মাথা পুরো একদম জ্যাম ছিল যখন আমি পড়ছি, না মাথা পুরো জ্যাম ছিল জানলা। বিশেষ করে ইংলিশে, তো ইংরেজিতে মানে মাথাটা পাগল হয়ে যাচ্ছে যে কি রে ভাই, কোনটা কে, কোথা থেকে এটা আসলে, বুয়েন্ডা কে, মেয়ে কি রে, কিছুই ধরতে পারছি না, বহুত কষ্ট হয়েছে। হ্যাঁ, এরকম মনে হবে, কিন্তু আমি বলছি যে এই যে গল্প বলার যে প্রক্রিয়াটা নানি দাদিদের কাছ থেকে পেয়ে, হুম আপনি মহাভারত তো আমাদের সামনে আছে। আমাদের সামনে মহাভারত আছে না, যে আমরা তো জি। মহাভারতে কি দেখছি, যে মহাভারতে শুরু হচ্ছে আহ, কুরুক্ষেত্রের যুদ্ধ বাঁধবে, এইরকম ভাবে ইয়ে হচ্ছে, দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, এখন যুদ্ধের পরিস্থিতি শুরু হচ্ছে, কিন্তু সেখান থেকে দেখা গেল যে দ্রৌপদী আবার কিভাবে এলো তার গল্প আবার শুরু হয়ে গেল ওই মাঝখানে, ওখান থেকে দিয়ে চলে আসলো কান্নমণির কথা, সেখান থেকে আবার গল্প শুরু মানে গল্পের ভিতরে আপনি গল্প পরিণতিতে পৌঁছানোর আগে মহাভারতে দেখেন যে গল্পের মধ্যে কত গল্প ঢুকে যাচ্ছে। ঠিক আছে, কিষ্কিন্ধার গল্প রামায়ণের ভিতরে ঢুকে যাচ্ছে, সুগ্রীবের গল্প ঢুকে যাচ্ছে, অন্য সবাই ঢুকে যাচ্ছে। তো এটা তো গল্প বলার একটা লোকজ কৌশল। নানি দাদিরা এইভাবেই গল্প করেন, যখন নিজেদের মধ্যে গল্প করেন, খালা ফুপুরা এইভাবেই গল্প করেন, গল্প গল্প করে শোনান। এমনকি আমি তো দেখেছি যে আমাদের এখানে ক্যানভাসাররা যারা হয়তো ওষুধ বিক্রি করে বা শিকড় বাকড় বিক্রি করে, তারাও কিন্তু গল্প বলার সময় একটা কাহিনী শুরু করার পরে কিন্তু মাঝখানে কিন্তু অন্যভাবে দিয়ে মানুষকে অনেকক্ষণ ধরে টেনে রাখার জন্য যে ব্যাপারটা গুলো ঘটায়। ঠিক ঠিক হুম ঠিক, হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, এই কথন ভঙ্গিটা মার্কেজ খুব সুন্দরভাবে নিয়ে আসতে পেরেছেন, যেটি আমাদের দেশে বহু আগে থেকে ছিল এবং আছে, কিন্তু আমরা সেটিকে ইংরেজি সাহিত্যের অন্ধ অনুকরণ করতে গিয়ে, ইংরেজ লেখকদের অন্ধ অনুকরণ করতে গিয়ে আমরা আমাদের এই গল্প বলার কৌশলটাকে ভুলে গেছিলাম। হুম।
বুঝছেন? আচ্ছা। আচ্ছা, এখন আমাদের দেশের যে অবস্থা সেটা হচ্ছে যে ভালো মানের সাহিত্য পত্রিকার অভাব কেন? অথবা নাই, লিটল ম্যাগাজিন না, এইটার নাই। এটার অভাব কেন? এর প্রধান কারণ হচ্ছে যে একটা কথা আপনি ভাবেন যে যদি আমাদের সিনিয়ররা তারা মারা যাচ্ছেন। যারা সাহিত্য বোদ্ধা বা সাহিত্যবোধ যাদের গভীর ছিল তারা মারা যাচ্ছেন, তারা তাদের মতো করে কাজ করেছেন, মারা যাচ্ছে। দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে যে আমাদের ব্যাচ আমরাই এখন প্রায় সিনিয়র এই জায়গায় যাচ্ছি আর কি। তো আমাদের ক্ষেত্রে এখনো যে জিনিসটা হচ্ছে যে সেটি হলো যে আমরা মানে দলীয় চিন্তার উপরে উঠতে কম জন পাচ্ছি। তো সঙ্গত কারণেই একটা পত্রিকা করার সময় এই ও আমার সঙ্গে একই দল করে, ও একই ইয়ে করে, অতএব তার কাছ থেকে একটা লেখা নেওয়া, দুর্বল লেখা ও আমার খুব ঘনিষ্ঠ, তার কাছ থেকে লেখা নেওয়া। তো সম্পাদক তো এইটা করতে গেলে কোনোদিন তিনি একটি উন্নত মানের সাহিত্য পত্রিকা তিনি করতে পারবেন না। সেই আহসান হাবিবের মতো সম্পাদক এখন নেই, বা অন্যরা নেই। আহ, একসময় আহ, ভালো সম্পাদনার উদাহরণটা আমি আপনাকে বলি যে ৮০-র দশক পর্যন্ত দেশের পত্রিকা ছিল দৈনিক সংবাদ, দৈনিক ইত্তেফাক এবং দৈনিক বাংলা, তিনটা পত্রিকা ছিল। দৈনিক সংবাদে আবুল আবুল হাসনাত, যিনি পরবর্তীতে কালিয়া কলমে ছিলেন, কিন্তু তখন তিনি ফুরিয়ে গেছেন। কালিয়া কলমের সম্পাদনা দেখলে আপনি দৈনিক সংবাদের সেই সময়কার যে আবুল হাসনাত তাকে আপনি পাবেন। তো মাপ চাই। আমি বর্তমানে কালিয়ে কলম আমি মাপ চাই। হ্যাঁ, মাপ চা। তো এইটা হলো ব্যাপার। কারণ হচ্ছে যে উনি তার পত্রিকা কালিয়া কলম উনি, আমি জানি যে ১ বছরের পরে উনি নিজে আসলে কোনো লেখাই দেখতে পারেননি। তার চোখের খুবই অসুবিধা ছিল। ২ জন ওই বেঙ্গলের ২ জন বা ৩ জন মানে অ্যাসিস্ট্যান্ট তাকে দেওয়া হতো। তারা পড়ে টরে কিছুটা কাহিনী বলতো বা ঘটনা বলতো। এরকমভাবে নিয়ে তাদের আর তিনি আর দ্বিতীয় যে ব্যাপারটা তিনি চেয়ে নিতেন লেখা কারো কাছ থেকে। তো এই মাধ্যমে অতএব আপনি ওই জিনিসটা পাবেন না। কিন্তু আপনি যদি ৮০-র দশকের কথা যদি বলেন, আমার যখন ৪টে গল্প ছাপা হলো দৈনিক সংবাদের পাতায়, তখন সারা দেশের লোক আমার নাম জেনে গেল। মানে লেখকের যারা লেখালেখির সঙ্গে সম্পৃক্ত। হুম? যে অবশ্যই সে গুরুত্বপূর্ণ। তাহলে সংবাদে তার ৪টে গল্প ছাপা হলো। দৈনিক বাংলা তার ২টা গল্প ছাপা হলো। ঠিক আছে? এইটা ছিল ব্যাপার। কারণ পত্রিকাতে ফিল্টারিং ছিল খুব। হুম? যে খারাপ লেখা, দুর্বল লেখা ছাপা হবে না। হতো না। হুম? তো সঙ্গত কারণেই প্রতিটা লেখা ওই ৪ পৃষ্ঠার যে সাহিত্য সাময়িকী দৈনিক বাংলার বা সংবাদের বা ইত্তেফাকের, এই সবাই প্রতিটা লেখা কিন্তু পড়তেন এবং সব লেখকের নাম সবার মুখস্থ হয়ে গেল। এখন আমি যখন কোনো ছেলের কাছে শুনি যে তার ৩০টা গল্প ছাপা হয়ে গেছে, তো আমি হয়তো বললাম যে তুমি ৩০টা গল্প ছাপা হলো, আমি কেন তোমার নাম জানি না? হুম কারণটা হচ্ছে যে পত্রিকাগুলোর প্রতি আসলে এখন আর কারোই কোনো আকর্ষণ নেই। ছাপতে হয়, তারা তারা জায়গা ভরতে হয়, তারা সেই জায়গা পায়। তাই না? তো এই যখন অবস্থা হয় তখন আপনি সত্যিকার প্রতিভাবান লেখককেও, নতুন প্রতিভাবান লেখককেও আপনি আসলে শনাক্ত করতে পারবেন না। অযোগ্যের ভিড়ে সেও হারিয়ে যাবে। হুম তো সেই দশাটা হয়েছে। তো আমার মনে হয় এটা কেটে যাবে। কারণ যেহেতু আপনি প্রস্তুতটা করছেন, ভালো মানের সাহিত্য পত্রিকার অভাবটা আপনি বোধ করছেন, লিটল ম্যাগাজিনের অভাবটা বোধ করছেন, এরকম বোধটা অনেকেই, এবং এই পরিস্থিতি কেটে সত্যিকার অর্থে ভালো ম্যাগাজিন আসবে। আহ, এবং এটার সাথে আরেকটি বিষয় চলে আসে, সেটা হচ্ছে যে নতুন নতুন লেখক উঠে আসছে না কেন? এটা কি পৃষ্ঠপোষকতার অভাব? যদিও আপনি আপনার প্রশ্নের উত্তরে অনেকখানি উত্তর আপনি দিয়েছেন, তারপরেও জানতে ইচ্ছা করলো যে নতুন লেখক উঠে আসছে না কেন? আপনারা আছেন, তারপরে তারপরে কারা? আমি আমি ইয়ে করে দেখছি যে আমি যতজনের সঙ্গে আলাপ করেছি, হুম, আমি আপনি জানেন যে তরুণরা আমার কাছে ভিড় করে। হুম, উম, আমার চারপাশে তরুণরা ভিড় করে। আমি তরুণদের কথা শুনতে চাই, নতুন যারা লেখালেখি করছে বা অন্য কিছু ভাবছে। আপনি গত বইমেলার সময় আমাকে দেখেছেন যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি ইয়ে করার জন্য যাই না, মানে অটোগ্রাফ দেওয়ার জন্য যাই না, কিন্তু আমার চারপাশে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ২০-২৫ জন ছেলে মেয়ে রোজ দেখা করতে আসতো।
তারা বিভিন্ন কথা শুনতে আসবে, কথা বলতে আসবে। তো তাদের যে জিনিসটা আমি পেয়েছি আরকি, যে সেটা হচ্ছে তাদের অনুশীলনে এবং পরিশ্রমে ঘাটতি আছে ব্যাপক। আচ্ছা, আচ্ছা, তো আচ্ছা। অনুশীলন এবং তো পরিশ্রমে ঘাটতি থাকলে হবে না। যদি সাহিত্য তোমার জীবনের প্রধান জিনিস না হয়, তাহলে তুমি সাহিত্য দাঁড়াতে পারবে না। হুম। আমরা আমরা জানি অনুষ্ঠানের শুরুতে আপনি বলেছেন যে আপনি একসময় ছড়া লিখেছেন এবং কবিতাও লিখেছেন। পরে আর হুম, কবিতা সেইভাবে লেখেননি। কিন্তু ঠিক। আমি বিশ্বাস করি যে আপনি কবিতা পড়েন। কাদের কবি বা কার কবিতা আপনার ভালো লাগে? মানে আপনি যদি ধরে বলেন, উম একেবারে মানে বলতে যদি বিশ্ব সাহিত্য মানে অন্য ভাষার কবি, বাংলা ভাষার কবি বা সার্বিকভাবে, এরকম সার্বিকভাবেই। সার্বিকভাবে আসলে অনেকের কবিতা আমার ভাল লাগে। এবং অনেকের অনেক বাংলাদেশে বাংলাদেশে নাম শুনি কিছু? হ্যাঁ, বাংলাদেশের যদি আপনি ধরেন আহসান হাবীব আমার খুব প্রিয় কবি। হুম, আমি আ আবু বকর সিদ্দিকের কবিতা আমার খুব ভালো লাগে। আ শিহাব সরকার তার পরবর্তী যারা আছে তার কবিতা ভালো লাগে। জাহিদ হায়দারের কবিতা ভালো লাগে আমার। আর একজন অত্যন্ত সিনিয়র কিন্তু উম তাকে প্রায় খুব কম লোক চেনে। নুরুল হক নামে একজন কবি আছে। হ্যাঁ, 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 তাকে নুরুল হক। তাকে নিয়ে আমি লিখেছি বিভিন্ন সময়। তিনি এখন খুবই অসুস্থ। তার বহুল পঠিত নন উনি। এবং কোথাও তাকে নিয়ে আমি মানে আলাপ আলোচনা তার কবিতাগুলো আমাকে একেবারে সত্যিকার একটা শুদ্ধ উপলব্ধির সামনে দাঁড় করায়। জীবন একটা সুন্দর দৃশ্য, যা দেখতে, দেখতে আমি বাড়ি যাওয়ার কথা ভুলে যাই। আচ্ছা, আচ্ছা। তো এই পর্যায়ে এসে আমি একটি কথা জিজ্ঞেস করতে চাই যে, আ নিজের লেখায় যেই কথাগুলো আপনি যেভাবে বলতে চেয়েছিলেন, তা কি সবটুকু বলতে পেরেছেন? অথবা যাদের কথা বলতে চেয়েছিলেন তাদের কথা কি আ লেখায় বলা হয়েছে কিনা? কি মনে হয়? যদি এই পর্যায়ে এসে যদি নিজের আত্মসমালোচনা করেন। আমার মনে হয় যে আমি যতটুকু কাজ করতে চেয়েছি, যতটুকু বলতে চেয়েছি, তার শতকরা ৩০ ভাগের বেশি বলা হয়নি। আরো ৭০ ভাগ বলা? বাকি আছে। আচ্ছা, আচ্ছা। শতকরা ৩০ ভাগ বলতে পেরেছি। আরো ও ৭০ ভাগ বাকি আছে। আচ্ছা, আচ্ছা। আর জীবনের এই পর্যায়ে এসে যদি আ নিজের সফলতার অথবা ব্যর্থতার দিকগুলোকে আ বলতে বলি, কি মনে করেন? কারণ প্রতিটা মানুষেরই ব্যর্থতা থাকে, সফলতা থাকে। যদিও চূড়ান্ত সফলতা একেবারেই ইতিহাসের হাতে। আ তো এই এ এ এটাতে আপনি কি মনে করেন? আমি আসলে উম উম বলি যে আমার তো যেহেতু কোনো গন্তব্য নেই। আমার পুরোটাই হলো জার্নি। পুরোটাই পথ চলা। আ মানে শুরু করেছি যেদিন থেকে লেখালেখি, মৃত্যু পর্যন্ত লেখালেখি চালাবো। হুম, এবং সেটি হয়তো দেখা যাবে যে সেটাও পথ চলা অসমাপ্তই থাকবে। যেহেতু কোনো গন্তব্য নেই, তাই কতখানি দূরত্ব পেরোলাম সফলভাবে, সেটি মাপারও কোনো চেষ্টা করি না। আচ্ছা। আচ্ছা, একটা প্রশ্ন সেটা হচ্ছে লেখালেখির মাধ্যমে সত্যি কি পরিবর্তন আসে অথবা বাংলাদেশে আসবে? কেউ কি শোনে লেখকের কথা কি শোনে? আপনার কি মনে হয়? পরিবর্তন কি আসে? এটা হচ্ছে যে লেখকের কথা এখন আসলে এতজন এত কথা বলে, মানুষকে আ আ মানুষের লেখকের কথা শোনার আ অবকাশ কমে গেছে। কারণ লেখক অত উচ্চকণ্ঠ হতে পারেন না। আমিও খুব বেশি উচ্চকণ্ঠ হতে পারি। আমি তো আমার মনে হয় যে ঠিক আছে আগে তো অনেক পরিস্থিতি এরকম ছিল যে লিখেছি। মানুষ বুঝুক। আপনি যে শুরুতেই বললেন, 'বিশ্বাসের আগুন' গল্পের কথা বললেন, তোমার শরীফ নিয়ে কথা বললেন। যেটি আমি আসলে ৯০ এর দশকে যে গল্পটি, তার বাস্তবতা দেখা গেল যে ২০২১ এ এসে ২০২০ তে একটা মানুষকে পুড়িয়ে ফেলা হলো সেই কোরআনের ইয়ে। তো আমি আমি লেখার মাধ্যমে, কথার মাধ্যমে আমি আমার মানুষকে সতর্ক করতে চাই। আমি আমার মানুষকে উৎসাহিত করতে চাই।
যারা কাজ করছেন তাদেরকে উৎসাহিত করতে চাই, যারা মানে বুঝতে পারছেন না যে তারা কিসের মধ্যে বসবাস করছেন এবং সেখান থেকে পরিস্থিতি আরো কত খারাপ হবে, এসব নিয়ে আমি সতর্ক করতে চাই। এখন যদি তারা না ইয়ে নেন, তো আমার আসলে কিছু করার নেই, আমি তো আর কিছু করতে পারবো না। আচ্ছা। আর এখন আমি যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে আমরা যারা দেশের বাইরে যারা আছি সেই সকল দর্শকদের জন্য যে আমাদের এবারের বইমেলা নিয়ে সর্বশেষ আপনি যদি একটু আমাদেরকে আপডেট দিতেন যে কি হচ্ছে বা কি হবে, কি হতে যাচ্ছে। আচ্ছা, বাস্তবতা হচ্ছে যে বইমেলাটা নিয়ে দুইটি ভাগ আছে, দুই রকম ইয়ে আছে। প্রকাশকদের মধ্যে একটা বড় অংশ মনে করেন বইমেলা হোক, আরেকটা অংশ মনে করেন যে বইমেলা না হোক। তারা মনে করছেন, প্রকাশকরা তো শেষ পর্যন্ত ব্যবসায়ী, বইকেও তারা পণ্য বানায়, শেষ পর্যন্ত ব্যবসায়ী। একটা বড় অংশের ধারণা, যেহেতু বাংলাদেশের মানে বিশেষ করে ঢাকা শহরের সমস্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বন্ধ, ছেলে মেয়েরা সব বাইরে, ঢাকার বাইরে, হলে হোস্টেলে কেউ নেই, নিজ নিজ এলাকায় গিয়ে আছে। তাহলে বইমেলাতে অংশগ্রহণকারী প্রধান অংশটাই কিন্তু ঢাকার বাইরে, তাদের ঢাকাতে তো থাকার জায়গা নেই, তারা সব নিজের নিজের বাড়িতে চলে গেছে, গ্রামের বাড়িতে সেখানে চলে গেছে। তাহলে এবং সব বইমেলার যে প্রধান অংশটা নাই, এবং বইমেলার প্রধান ক্রেতা অংশও নেই, তারাই হচ্ছে প্রধান ক্রেতা। যত অল্প দামের বই যে পারে একটা কিনে 5% হলো তাদের ক্রেতা সংখ্যা হিসেবে তারা বেশি, সবচেয়ে যে ধরনের বই কিনুক না কেন, সেটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যেহেতু তারা নেই, প্রত্যেকটা আপনার 400টা স্টল যদি হয়, প্রত্যেকটি স্টলে 5 জন করে বা 6 জন করে যে ইউনিভার্সিটির ছেলে মেয়েরা যে হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করতো, ইউনিভার্সিটি কলেজের ছেলে মেয়ে, তো এই 2000 ছেলে মেয়েকে কোথায় পাবেন আপনি মেলা চালাতে গেলে করোনার কারণে? এগুলো সবই টেকনিক্যাল ব্যাপার। অন্য সমস্ত অভাব আপনি পূরণ করে ফেলতে পারবেন, কিন্তু এইগুলোতে আপনি পূরণ করতে পারবেন। আর তারপরের ব্যাপার হচ্ছে যে করোনা লোকে বলে যে সবকিছু হচ্ছে বইমেলা কেন হবে না। এখন বইমেলা লেখকরা সবকিছু হচ্ছে, আমি যেমন সবকিছু এইভাবে খুলে দেওয়া আছে, বাংলাদেশ সরকার খুলে দিয়েছে, তা আমি তো সেটাকে সমর্থন করিনি যে খুলে দেওয়াটা ঠিক হয়েছে। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে বইমেলা যে কোনো জনসমাবেশ হলেই সেটাকে রিস্ক আছে, ঝুঁকি আছে। এখন যেমন আপনাদের ওখানে আরো বেশি আবার কাজ শুরু বা এরকম, তো যে কোনো জনসমাবেশ হলে ঝুঁকি আছে। আমি তো মানে সমর্থন করিনি যে মল, সুপার মল খুলে দাও, আমি তো সমর্থন করিনি যে তুমি গার্মেন্টস খুলে দাও। সেরকম আমি বলছি যে যেখানে জনসমাবেশের রিস্ক, যেহেতু এটা খুব প্রমাণিত, তাই এবং আমাদের খুব গুরুত্বপূর্ণ লেখকরা মারা গেছেন এই করোনাতে, তো আমি মনে করি যে অপেক্ষা করাটা ভালো, এবং সেটা ফেব্রুয়ারি বা মার্চ পর্যন্ত অপেক্ষা করাটা ভালো। বইমেলা যে ফেব্রুয়ারিতেই হতে হবে এমন কোনো কথা না। এপ্রিলে রোজা আসবে, তো রোজার মধ্যেও কিন্তু আসলে বইমেলা অতীতেও হয়েছে। অতএব আমাদের, আমার ধারণা বইমেলাটা হবে, এবং সেটাই একটা সম্ভাবনা আছে যে মার্চের 7-8 তারিখের দিকে শুরু হয়ে মার্চের 30 এপ্রিল পর্যন্ত হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক আমাদের জন্য একটা আশার আশার কথা আর কি। তো এইবার এই 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 বই মেলাতে বা আগামীতে আপনার কোন কোন বই আসছে যদি বলা যায় আর কি আমাদের জন্য না, আকর্ষণ। আসলে বাস্তবতা হচ্ছে যে এই বইমেলার জন্য আমার নতুন কোনো পাণ্ডুলিপি নেই, কারণ করোনাকালীন এই সময়টা আমি আসলে পড়েছি বেশি, লিখেছি খুব কম, খুব বেশি ইয়েটা আসেনি। আর মনে হচ্ছিল যে এই বছরটা, গত বছরেই আমার যখন 5-6টা বই হয়ে গেল, আমি ভাবছিলাম যে এই বছর একটু বিশ্রাম নিই, এটা একটা ব্যাপার। তবে বেশ কয়েকটা বই নতুন এডিশন আসবে, সেগুলো আসবে। আর একটা নতুন বই আসতেও পারে, আমি জানাবো তখন ফেসবুকের মাধ্যমে আপনাদেরকে বা সবাইকে। আচ্ছা, এখানে আমি একটু ব্যক্তিগত প্রশ্নই করি, সেটা হচ্ছে আপনার আমার একজন পরিচিত, সে হচ্ছে আপনার ওই কনকর্ড এম্পোরিয়ামে গিয়ে ওই আপনার ওই বইটা পায়নি, ওইটা নাকি আর্নিক গতি ওইটা 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 পাচ্ছে না।
আমাকে ওটা বলছিল ভাইয়া ওইটা তাকে বন্ধ বলেন আছে। ঐতিহ্যের ইয়েতে ঐতিহ্যের ফেসবুক পেজ আছে, ওখানে অর্ডার করলেই উনি পেয়ে যাবেন, তারা পাঠিয়ে দেবে। ও না, আমি আপনার কথা খুব বলি তো, তার জন্য অনেকেই উৎসাহ হুম, নিয়ে ভাই কোন বইটা পড়া উচিত, কোন বইটা পড়া উচিত। অনেকেই মুসলমান মঙ্গল তো অনেকেই কিনেছে। হ্যাঁ, মুসলমান ওই মঙ্গল আশা করি যে আরো 50-100 বছর পড়বে মানুষ। আশা করি, আমি আশা করি। জাকির ভাই, আমরা হুম, অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি হ্যাঁ, কিছু বলতেন। অনেক কথা হলো তো। না, আমি যে কথাটা বলতে চাই যে দেখেন আমি এই যে করোনার সময়ে এসে বাধ্য হয়ে আমাদেরকে এই যে এই এই লাইভ করতে হয়, ফেসবুক লাইভ গুলো করতে হয়, বাইরে করতে হয়। এটি আহ, যেমন উম, দরকারি, সেরকম আবার এটি একেবারেই খুব বাজারি, খুব মানে অনেক বেশি হয়ে গেছে। সেই কারণে বলার মতো কথা নাই, যার তিনিও অনেক কথা বলেন। এবং আমি আপনাকে এর আগে বলেছিলাম যে আমি রাজি হইনি, ডেট দিতে রাজি হইনি আপনাকে। যে কারণে আমি বলেছি যে আমি দুইটা অনুষ্ঠানে ছিলাম, আমার বলার কথা বলে ফেলেছি। তো আরো কিছু জমুক, পরিস্থিতি হোক। তো আপনার ভালোবাসা, আপনার এবং আপনাদের সংগঠনের সংশ্লিষ্ট মানুষদের ভালোবাসা আমাকে আজকে এখানে বলা চলে বাধ্যই করেছে। এবং আমি বাধ্য হওয়ার কারণে আমি খুশিও যে অনেকগুলো আহ, কথা বলতে বলতে ভাবলাম। তো যদি আমার কথাগুলো একঘেয়ে না লাগে, যদি বিরক্তিকর না লাগে, তাহলে আমি যারা দর্শক শ্রোতা তাদের কাছ থেকে আমি উম, শুভকামনা, তাদের জন্য শুভকামনা করি এবং তাদের কাছ থেকে শুভকামনা চাই। আর যদি বিরক্তিকর মনে হয়, যদি একঘেয়ে লাগে আমার কথাগুলো, যদি অপ্রয়োজনীয় মনে হয়, তাহলে আমি ক্ষমা প্রার্থী তাদের সময় নষ্ট করার জন্য, তাদের কষ্ট দেওয়ার জন্য। আহ, আশা করি রেসপন্সের উপর নির্ভর করে হয়তো ভবিষ্যতে আবার দেখা হতে পারে। যদি তারা পছন্দ করেন আপনার দর্শকরা, এবং তখন হয়তো বা আবার আমাদের দেখা হবে এইরকম কোনো অনুষ্ঠান। আমরা আশা করি জাকির ভাই, আমরা যেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি একেবারেই প্রতিটা টপিকসে আমরা ভিন্ন ভিন্ন টপিকস নিয়ে কথা বলার চেষ্টা করেছি। আমাদের দেশের অবস্থা, দেশের বাইরের অবস্থা, সাহিত্য নিয়ে। মানে আমরা আশা করি আমাদের দর্শকদের ভালো লেগেছে এবং আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো জাকির ভাই। আশা করি আমাদের আজকের দর্শকদেরও ভালো লেগেছে আপনার আলোচনা। আর আমাদের দর্শকদের ভালো লাগাই আসলে আমাদের প্রধান আকর্ষণ। আগামীতে আবার আপনার সাথে কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত আপনি ভালো থাকবেন। আপনার সুস্থতা কামনা করি। আপনি সুস্থ থাকুন। আমাদের জন্য অনেক ভালো, ভালো লেখা উপহার দিন। এবং আমি অধীরভাবে অপেক্ষা করছি আপনার সাথে দেখা করার জন্য। আপনি যখন ক্যানাডাতে আসবেন, সেই মহেন্দ্র ক্ষণের জন্য আমি অপেক্ষা করছি। এবং আম স আমি আমার দর্শকদের কাছ থেকে এবং আপনার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক, অনেক বেশি ভালোবাসা এবং শুভেচ্ছা। ধন্যবাদ।